দেখো দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা দেখো, আমি আসলে ওই দুপুরবেলা বসে ওই আমাদের কোথাও না কোথাও এই জিনিসপত্রগুলো লেখা ছিল বলে আমরা ওই কপি পেস্ট করে করে একটা মোটামুটি খুব রাফ একটা পিপিটি বানিয়ে রাখলাম। সেটা তোমাদের দিতে সুবিধা হবে। আসলে আজকে অনেকটা পার্ট কভার করতে হবে। আগের দিন কি ছিল, আগের দিন মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা আমি কভার করেছি, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে মানে জায়গাটা একটা ছোট জায়গার মধ্যে ছিল। মানে দেখো আমি প্রাইমারিলি কি করেছি, মানে আগের দিনে বেসিক্যালি হচ্ছে ল্যাংমুড অ্যাডজর্পশন আইসোথাম তার যে বিভিন্ন ভেরিয়েশনস গুলো আর কি, সেটাতেই মেনলি আমি ফোকাস করেছিলাম। কিন্তু তারপরে একটুখানি বিইটি আর তার আগে কিছুটা ল্যাংমুড নিয়ে কথাবার্তা বলা হয়েছে। কিন্তু আজকে আমাকে কি কি জিনিস কভার করতে হবে, কারণ আজকে যেহেতু এই কলায়েজ এবং সারফেস যে পার্টটা তোমাদের, সেইটাতে আমি আজকে শেষ করব, কনক্লুড করব। তাতে আমাকে যেটা করতে হবে যে একটা সলিডের অ্যাডজর্পশন আর লিকুইড সারফেস, যেটা বেসিক্যালি গিভস অ্যাবজর্পশন আইসোথার্ম, এবং সেইখানে মাইসেলি তৈরি হওয়া, মাইসেলাইজেশন, এই নিয়ে যে কিছু কথাবার্তা আছে আর কি, সেইটা প্রথমে কভার করতে হবে। আচ্ছা, তারপর আমাকে যেটা চলে যেতে হচ্ছে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, যে ল্যাংমুড অ্যাবজর্পশন আইসোথার্ম, সেইটার উপরে বেস করেই বেসিক্যালি তুমি হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসটা পড়বে। সেইটা মানে বেশ কিছুটা আর কি, বেশ অনেকটাই আর কি, সেটা একটা আলোচনা করার দরকার আছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে সারফেস টেনশনে। সারফেস টেনশন কিন্তু ইটসেলফ একটা লম্বা চ্যাপ্টার। সেখানে অন্তত ইম্পর্টেন্ট যে সমস্ত ইকুয়েশনস গুলো আছে, সেই ইকুয়েশনস গুলো আমাকে সামারাইজ করে দিতে হবে, এবং সেই সংক্রান্ত দু চারটে কথাবার্তা অবশ্যই বলতে হবে। আর তারপরে হচ্ছে কলয়েড নিয়ে কথাবার্তা বলা, এবং কলয়েড নিয়ে যে কথাবার্তা সেখানে দেখলাম স্পেসিফিক্যালি হচ্ছে স্টেবিলিটি অফ কলয়েড। সেখানে তোমার জিটা পোটেনশিয়াল, ডাবল লেয়ার পোটেনশিয়াল, এই নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বলার দরকার পড়ে। এছাড়া আমি বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামে যে 2 নম্বরের কোশ্চেন হিসেবে দেখলাম গোল্ড নাম্বার, সেই রিলেটেড কিছু কোশ্চেন তোমার বিভিন্ন সময় এসেছে। তারপরে এই যে বিভিন্ন টাইপস অফ কলয়েডস, সেটা নিয়ে কিছু কোশ্চেন তোমার এসেছে। তারপরে তোমার পেরিন্স মেথডে অ্যাভোগাড্রো নাম্বার বের করা, তার নিউমেরিক্যাল প্রবলেম বিভিন্ন সময় এসেছে আর কি। সেই জন্য আমি ওই যেহেতু নেট গেট এবং টিআইএফআর এ যে কোশ্চেন গুলো পড়েছে সেই পুরোটাকে আমি করলাম। হ্যাঁ, মানে আমরা মানে করে ফেললাম, রেডি করে ফেললাম। তাতে দেখলাম যে ওখান থেকে কিন্তু খুব রেয়ার যদিও, কিন্তু কোশ্চেন পড়েছে। ঠিক আছে, সেই জন্য আমরা তোমার এই পুরো পার্টটাই অ্যাকচুয়ালি খুব কুইকলি কভার করে ফেলবো। আর আমি পিপিটিটা দিয়ে দেবো যাতে করে তুমি ওই এসেনশিয়াল ইকুয়েশনস গুলো, মানে সামারি করার জন্য যে ইকুয়েশনস গুলো অ্যাকচুয়ালি লাগে আর কি, সেই ইকুয়েশনস গুলো কিন্তু তোমার সবটাই আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমি ওই মানে জাস্ট এসেনশিয়াল ইকুয়েশনস গুলোকে জাস্ট কপি পেস্ট করে রেখেছি, এবং মাঝে বেশ কিছু করে জায়গা রেখেছি, যে জায়গায় হচ্ছে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যাতে লিখতে পারি। তা দেখো, এই গিভস অ্যাডজাস্টন আইসোথার্ম অ্যান্ড ভেরিয়েশন অফ সারফেস টেনশন উইথ দ্য কনসেন্ট্রেশন অফ অ্যাডেড ইম্পিউরিটি। দেখো, যেটা কথা হচ্ছে যে এই যে এই যে গিভস মানে অ্যাডজর্পশন আইসোথার্ম, মানে এর আগে যে অ্যাডজর্পশন আইসোথার্ম গুলো আমরা পড়েছি, সেই অ্যাডজর্পশন আইসোথার্ম গুলো মূলত কি না, সেই অ্যাডজর্পশন আইসোথার্ম গুলো ছিল হচ্ছে একটা গ্যাস সলিডের উপরে অ্যাডজর্ব হচ্ছে। আর এবারে এরকম সিচুয়েশন হতে পারে, ধরো কোন একটা লিকুইড আছে, সেই লিকুইডের সারফেসে কোন একটা পার্টিকুলার পিসি, যেটাকে তুমি ইম্পিউরিটি বলতে পারো, ইম্পিউরিটিটা অ্যাডেড হচ্ছে। এবারে দেখা যায় যে ওই যে ইম্পিউরিটিটা তুমি অ্যাড করছো, তার মানে কিছু কিছু ইম্পিউরিটি, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যালো, আচ্ছা, মাঝে মাঝে কাটছে। মাঝে মাঝে কাটছে। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, মানে যে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে বলবি, হ্যাঁ। আচ্ছা দেখো, যেটা বলছিলাম যে আসলে যে ইম্পিউরিটিটা অ্যাড করা হচ্ছে, এবার নেচার অফ দ্য ইম্পিউরিটির উপরে ডিপেন্ড করে না, দেখা যায় যে কেউ কেউ সারফেসে বেশি থাকতে চায়, বাল্কে যেতে চায় না। কেউ কেউ হচ্ছে আবার বাল্কে বেশি চলে যেতে চায়। তার মতো করে হচ্ছে দেখা যায় যে সারফেস টেনশন সেটা কিন্তু পাল্টে যায়। তবে সারফেস টেনশনটা উইথ কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাডেড ইম্পিউরিটি কেমন করে ডিপেন্ড করে, সেটাই বেসিক্যালি গিভস অ্যাডজর্পশন আইসোথার্ম। এবং গিভস অ্যাডজর্পশন আইসোথার্মটাকে জাস্ট লেখা হচ্ছে ডি গামা বাই ডি সি টু ইকুয়াল টু হচ্ছে মাইনাস আর টি বাই সি টু ইন্টু গামা টু। আচ্ছা দেখো, এখানে গামাটা হচ্ছে সারফেস টেনশন, সি টুটা হচ্ছে যে ইম্পিউরিটি তুমি অ্যাড করছো, মানে সেটাকে সলিউট বলতে পারো, তার কনসেন্ট্রেশন।
আর আর টি তুমি বুঝতেই পারছো, টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সিটি হচ্ছে কনসেন্ট্রেশন। আর এই গামা টু এই পার্টটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গামা টু এইটাকে বলা হয় সারফেস এক্সেস কনসেন্ট্রেশন। দিস ইজ দ্য সারফেস এক্সেস কনসেন্ট্রেশন। এবং গামা টুটা হয় হচ্ছে তুমি যে সলিউটটা অ্যাড করছো তার নাম্বার অফ মোলস। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার, আচ্ছা এক সেকেন্ড, মানে দরকার নেই। আচ্ছা, সারফেস এক্সেস কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে নাম্বার অফ মোলস বাই ভলিউম, এটা ইউজুয়ালি বোঝায়, কিন্তু এইখানে ব্যাপারটা একটুখানি অন্যরকম। এটা বেসিক্যালি হচ্ছে সারফেস এক্সেস অ্যামাউন্ট, তাকে তুমি এরিয়া দিয়ে ভাগ করছো। আচ্ছা, সারফেস এক্সেস অ্যামাউন্টটা কি একটু বলে নিই। সেটা হচ্ছে ধরো কোন একটা পার্টিকুলার পিসে, ধরো সলিউটটা, তার টোটাল পরিমাণ হচ্ছে N2। এবারে তুমি ধরো দুটো বাল্ক ফেজ কনসিডার করছো, একটা আলফা ফেজ এবং একটা বিটা ফেজ। এই N2 মানে সলিউটের কনসেন্ট্রেশনটা আলফা ফেজে হচ্ছে ধরে নাও N2 আলফা, আর সলিউশন অ্যামাউন্টটা বিটা ফেজে ধরে নাও N2 বিটা। তার মানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে N2, সেখান থেকে তুমি বাদ দিচ্ছ দুটো বাল্ক ফেজে যেটা আছে সেটা। তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কি দিল, সেটা হচ্ছে ইন্টারফেজে কেটে আছে সেটা, বা সারফেসে কেটে আছে সেটা। মানে তুমি যদি ধরো একটা লিকুইড ধরছো আর একটা ধরো তুমি ভেপার ধরছো, তাহলে আলফাটা লিকুইড ফেজ আর বিটাটা হচ্ছে ভেপার ফেজ। তাহলে লিকুইড ফেজে কিছুটা আছে, ভেপার ফেজে কিছুটা আছে, তাহলে সারফেসে কতটা আছে, আর টোটাল থেকে তুমি জাস্ট লিকুইড ফেজে কতটা আছে, ভেপার ফেজে কতটা আছে সেটাকে তুমি বিয়োগ করলে, এইটাকে বলা যায় সারফেস এক্সেস অ্যামাউন্ট। এই সারফেস এক্সেস অ্যামাউন্টটাকে তুমি যদি সারফেসের যে এরিয়াটা তাকে দিয়ে ভাগ করো, তাহলে যেটা পাবে সেটাকেই বলা হবে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে মানে তুমি জাস্ট মনে মনে ভাবো যে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন, এক্সেস এক্সেস মানে বাল্কের তুলনায় সারফেসে কতটা বেশি আছে, সেটা হচ্ছে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন। এবার যদি সত্যি সত্যি সারফেসে বাল্কের তুলনায় বেশি থাকে, তখন গামা টুটাকে বলবো পজিটিভ। আর যদি সারফেসে বাল্কের তুলনায় কম থাকে, তখন গামা টুটাকে বলবো নেগেটিভ। আর যদি এমন হয় যে তোমার বাল্কে যতটা থাকে সারফেসে ঠিক ততটাই থাকে, তখন সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটাকে বলবো জিরো। তাহলে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন এই টার্মটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সারফেস এক্সেস কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশনের উপরেই কিন্তু নির্ভর করবে যে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট বাড়ালে সারফেস টেন্সিটা বাড়বে না কমবে না একই থাকবে। তাহলে আমি আবার বলছি সারফেস এক্সেস, হ্যাঁ, মানে অ্যাজিভ যেন বাল্কের তুলনায় সারফেসে কিছু বেশি আছে। তা সত্যিই যদি বেশি থাকে তাহলে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন গামা টুটাকে আমি জাস্ট পজিটিভ লিখবো, যদি কম থাকে তাহলে নেগেটিভ লিখবো। আর যদি বাল্ক এবং সারফেসে কনসেন্ট্রেশনটা এক্স্যাক্টলি একই থাকে, তখন আমি সেটাকে বলবো জিরো। আচ্ছা, এবারে তিনটে টাইপের তোমার তিনটে টাইপের সাবস্টেন্স হয়। হ্যাঁ, তিনটে ডিফারেন্ট টাইপের সাবস্টেন্স হতে পারে। একটা হচ্ছে তোমার ধরো এই ইনঅর্গানিক সল্টস, যেগুলো ইনঅর্গানিক সল্টস লাইক এই সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এরা কি করে না, এরা দেখো বাল্কে বেশি থাকতে চায়। যদি আমি অ্যাকোয়াস সলিউশন কনসিডার করি, মানে আমার যদি অ্যাকোয়াস সলিউশন কনসিডার করি, তাহলে অ্যাকোয়াস সলিউশনে কিন্তু সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড এরা পোলার হয়ে যাওয়ার জন্য এরা বাল্কেই বেশি থাকতে চাইবে, সারফেসে থাকতে চাইবে না। তাহলে এটা দাঁড়াবে যে ইন অ্যাকোয়াস সলিউশনে এই গামা টুটা এদের জন্য তোমার বেসিক্যালি নেগেটিভ হবে। তাহলে দেখো এরা সারফেসে কম থাকতে চায়, বাল্কে বেশি থাকতে চায়, তাহলে গামা টুটা হচ্ছে তোমার নেগেটিভ হবে। তাহলে তা যদি হয়, তাহলে এইখান থেকে দেখো এই যে গিভস অ্যাডজর্পশন আইসোথার্ম, এই যে ইকুয়েশনটা, গামা টু যদি তোমার নেগেটিভ হয়ে যায়, তাহলে এই নেগেটিভ মিলে পজিটিভ হয়ে গেল। তার মানে বেসিক্যালি কি ডি গামা বাই ডিসি টু সেটা তোমার গ্রেটার দেন জিরো হয়ে গেল। অর্থাৎ কনসেন্ট্রেশন অফ সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড ইন অ্যাকোয়াস সলিউশন, সেটা বাড়ার সাথে সাথে কিন্তু সারফেস টেনশনটা তোমার বাড়ছে। এবং সেটা গ্রাফিক্যালি তুমি দেখাচ্ছ কোথায়, এই যে টাইপ 1 এই ইকুয়েশন দিয়ে, মানে এই ছবি দিয়ে। ঠিক আছে, এই যে টাইপ 1 তারা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়ে। আচ্ছা, এবারে যদি তোমার সেকেন্ড একটা ক্যাটাগরি টাইপ 2, ধরো তুমি নিউট্রাল স্মল চেন
organic compound having a polar head. Organic compound having a polar head. মানে ধরো কোন একটা কার্বক্সিলিক অ্যাসিড, কোন একটা সালফোনিক অ্যাসিড বা কোন একটা ফেনোলিক কম্পাউন্ড যার একটা পোলার হেড আছে, হ্যাঁ, এবং সেটা মোটামুটি স্মল চেঞ্জ। মানে এদের ক্ষেত্রে কি হয় যে তোমার একটা হাইড্রোফোবিক পার্ট থাকে আর একটা পোলার হেড আছে আর কি, মানে এরকম টাইপের কম্পাউন্ড, একটা হাইড্রোফোবিক পার্ট আছে আর একটা পোলার হেড আছে, ঠিক আছে। আর এই ধরনের স্পিসিসগুলো কি করে না, এই ধরনের স্পিসিসগুলো মানে কম্পাউন্ডগুলো, এই যদি তুমি একটা অ্যাকোয়াস সলিউশন নাও, এটা যদি জল হয়, অ্যাকোয়াস সলিউশন হয়, তাহলে পোলার হেডটা সে জলের দিকে থাকতে চায় আর হাইড্রোফোবিক পার্টটা হচ্ছে জল থেকে বাইরের দিকে থাকতে চায়। তাহলে এর যে ওরিয়েন্টেশন গুলো, এই ওরিয়েন্টেশন গুলো তোমার এরকম হবে। তার মানে এবার খেয়াল করে দেখা, তাহলে এই ধরনের কম্পাউন্ড গুলো কোথায় মেনলি থাকতে চাইছে? সারফেসে। তাহলে পোলার হেডটা যদি বাল্কের দিকে জলের দিকে মুখ করে থাকে আর হাইড্রোফোবিক পার্টগুলো সে যদি জলের বাইরে থাকার চেষ্টা করে, তাহলে সে বেসিক্যালি প্রেফারেন্সিয়ালি কি হবে? সারফেসে থাকবে। তাহলে এই ধরনের স্পিসিসগুলোর ক্ষেত্রে তুমি যেটা দেখতে পাও সেটা হচ্ছে তোমার গামা 2, যেটা মানে সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা, সেইটা বেসিক্যালি তোমার গ্রেটার দ্যান 0 হয়ে যাচ্ছে। আর সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা এদের ক্ষেত্রে পজিটিভ, এবং পজিটিভ যদি হয় তাহলে ডি গামা বাই DC2 এইটা বেসিক্যালি তোমার তখন লেস দ্যান 0 হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু গিভস অ্যাবজর্পশন আইসোটোপ। তার মানে এদের ক্ষেত্রে কি হবে? কনসেন্ট্রেশন বাড়ালে কিন্তু সারফেস টেনশন কমবে। এই যে টাইপ 2 দেখো, সেই সিচুয়েশনটাই হয়েছে যে কনসেন্ট্রেশন বাড়ালে এদের ক্ষেত্রে সারফেস টেনশন তোমার কমেছে। এটা টাইপ 2, ঠিক আছে। আচ্ছা, এবারে আর একটা সিচুয়েশন, সেটা হচ্ছে তোমার টাইপ 3। টাইপ 3, আচ্ছা টাইপ 3 কি হচ্ছে যে এটা তোমার মোটামুটি ভাবে মানে নর্মালি আর কি মিডিয়াম চেন, মানে মিডিয়াম লেন্থ আর কি দাদা, মিডিয়াম লেন্থ আয়নিক অর্গানিক কম্পাউন্ড। আচ্ছা আয়নিকটা বললে ভুল হবে, আসলে নন আয়নিকও কিছু হতে পারে আর কি, এক্সাম্পল আছে। তাহলে মিডিয়াম চেন অর্গানিক কম্পাউন্ডস having usually a ionic polar head। মানে একটা মিডিয়াম চেন অর্গানিক কম্পাউন্ডস হ্যাভিং ইউজুয়ালি এ আয়নিক পোলার হেড। এবার অনেকের ক্ষেত্রে কিন্তু মানে নন আয়নিকও এক্সাম্পল আছে আর কি, হ্যাঁ সেখানে বলছি। তাহলে এই ধরনের কিছু স্পিসিস তুমি দিচ্ছ। আর এদের ক্ষেত্রে কি হচ্ছে না, এদের ক্ষেত্রে তোমার এই যে আমি এই যে ছবিতে দেখাচ্ছি দেখো, যে এদের ক্ষেত্রে তোমার এই সারফেসটা খুব তাড়াতাড়ি কভার হয়ে যাচ্ছে। যখন তুমি স্মল কম্পাউন্ড ধরছো তাদের ক্ষেত্রে হচ্ছে সারফেসটা যত সহজে কভার হচ্ছে, আর এই ধরনের যদি তুমি মোটামুটি ভাবে একটু বড় কম্পাউন্ড ধরো, বড় কম্পাউন্ড মানে নর্মালি ধরো তুমি একটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল বা সালফোনিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল, এরকম একটা তুমি নিচ্ছ আর মানে এক্সাম্পল হিসেবে আমি বলছি যে মানে সল্টস অফ, আচ্ছা মানে মানে একদম সল্টস অফ মানে অ্যাকচুয়ালি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল্ট, এটা এদের একটা জেনারেল নাম আছে, এদেরকে বলা হচ্ছে তোমার মানে সোপস অ্যান্ড ডিটারজেন্ট। মানে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল্টগুলোকে বলে সোপস, আর সালফোনিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল্ট যদি হয় তারা হচ্ছে তোমার মোটামুটি ভাবে ডিটারজেন্ট। ডিটারজেন্ট এরা বেসিক্যালি আর কি, হ্যাঁ। আচ্ছা তারা কি করছে? তারা বেসিক্যালি সারফেসটা খুব কুইকলি কভার করে ফেলছে। আচ্ছা সারফেসটা খুব কুইকলি কভার করে ফেলার জন্য এই ধরনের স্পিসিসের ক্ষেত্রে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন গামা 2টা না, এইটা মানে 0 থেকে বেশ কিছুটা বেশি। মানে পজিটিভ তো বটে এবং অনেকটা পজিটিভ। তাহলে অনেকটা যদি পজিটিভ হয় তাহলে ডি গামা বাই DC2টা এইটা কিন্তু মোটামুটি ভাবে অনেকটা নেগেটিভ হচ্ছে। তার মানে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট বাড়ানোর সাথে সাথে হচ্ছে সারফেস টেনশনটা ভীষণ কুইকলি কমছে, এবং সেইটা তার গ্রাফিক্যালি এই টাইপ 3 এর মধ্যে তোমার বোঝানো হচ্ছে। টাইপ 3 সেইটা হচ্ছে এই টাইপের স্পিসিস, মানে তোমার কার্বক্সিলিক অ্যাসিড মোটামুটি 10টা 12টা 14টা 15টা কার্বন অ্যাটম আছে, এরকম
একটা কার্বক্সিলিক অ্যাসিড বা সালফোনিক অ্যাসিড ও সোডিয়াম পটাশিয়াম সল্ট নেওয়া হয়েছে। তাদের ক্ষেত্রে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন অনেকটা পজিটিভ, যেখানে সারফেস টেনশনটা কনসেন্ট্রেশন বাড়ানোর সাথে সাথে অনেকটা র্যাপিডলি কমছে, এবং সেটা তুমি এই ছবিতে দেখাচ্ছ টাইপ 3। তাহলে দেখো এই গিভস অ্যাডজস্টমেন্ট আইসোথান থেকে প্রথমে এই পার্টটাকে বুঝতে হবে, টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 এই তিনটে সিচুয়েশনে তোমার সারফেস টেনশনের ভেরিয়েশন উইথ দ্য কনসেন্ট্রেশন কেমন হচ্ছে সেটা একটু দেখার দরকার। আর এবারে স্পেশাল অ্যাটেনশন তোমাকে দিতে হবে টাইপ 3টায়। টাইপ 3টা কি হচ্ছে দেখো, দেখো একটা সময় পর কি হবে না, একটা সময় পর হচ্ছে তোমার সারফেসটা তো পুরো কভার হয়ে গেল। তা সারফেসটা যদি পুরোপুরি কভার হয়ে যায় তাহলে সকল, আচ্ছা আমি একটা জিনিস বলে নিই যে এই সমস্ত স্পিসিসগুলো যারা বেসিক্যালি তোমার সারফেস টেনশনটাকে এনার্মাসলি কমিয়ে দিচ্ছে তাদেরকে বলা হয় সারফ্যাক্ট্যান্ট বা সারফেস অ্যাক্টিভ এজেন্ট। তাহলে এই ধরনের কম্পাউন্ডগুলোকে বলা হবে সারফ্যাক্ট্যান্ট অর সারফেস অ্যাক্টিভ এজেন্ট। সারফ্যাক্ট্যান্ট বা সারফেস অ্যাক্টিভ এজেন্ট। তাহলে সারফ্যাক্ট্যান্ট বা সারফেস অ্যাক্টিভ এজেন্ট তার কনসেন্ট্রেশন যখন তুমি অনেকটা বাড়াচ্ছ তখন কি হচ্ছে, একটা সময় পরে এই সারফেসটা পুরো কভার হয়ে গেল। আচ্ছা সারফেসটা কভার হয়ে গেলে সে বাল্কে আসতে বাধ্য হবে। আর এবার বাল্কে যখন সে এলো তখন দেখো মানে যেহেতু এর একটা হাইড্রোফোবিক পার্ট আছে, এবারে হাইড্রোফোবিক পার্ট মানে এই যে হাইড্রোফোবিক পার্টটা সে বেসিক্যালি অ্যাকোয়াস সলিউশনে এই জলের মধ্যে হাইড্রোজেন বন্ডিংটা সেটাকে ভাঙতে চাইবে বলে কি হবে না, জল সে বেসিক্যালি একটা সলভেন্ট কেজ তৈরি করে এই সারফ্যাক্ট্যান্ট মলিকিউলগুলোকে ট্র্যাপ করে ফেলবে। তাহলে এটা একটা সলভেন্ট কেজ, তার মধ্যে সারফ্যাক্ট্যান্ট মলিকিউল ট্র্যাপ হয়ে আছে। আর এবারে যদি এমন হয় যে সারফ্যাক্ট্যান্ট তুমি অ্যাড করেই যাচ্ছ, সারফেসটা অলরেডি কভার হয়ে গেছে, সারফ্যাক্ট্যান্ট মলিকিউলগুলো বাল্কে আসছে এবং ইন্ডিভিজুয়াল সারফ্যাক্ট্যান্ট মলিকিউলগুলো সলভেন্ট কেজের মধ্যে ট্র্যাপড হয়ে আছে। এবারে যদি এরকম হতো যে কনসেন্ট্রেশন মানে বেশ বাড়িয়ে দিয়েছো, তখন সে কি করবে না, এই যে মানে সলভেন্ট কেজের মধ্যে যে ইন্ডিভিজুয়াল সারফ্যাক্ট্যান্ট মলিকিউলগুলো আছে তারা জুড়ে গিয়ে একটা বড় সলভেন্ট কেজ তৈরি করবে, যেখানে সারফ্যাক্ট্যান্ট মলিকিউলগুলো এইরকম ভাবে ওরিয়েন্টেড থাকবে। যদি বাইরে তোমার পোলার সলভেন্ট আছে, জল আছে, তাহলে পোলার হেডগুলো বাইরের দিকে এক্সপোজ, আর হাইড্রোফোবিক পার্টগুলো হচ্ছে একটা সেন্টারের দিকে জাস্ট কনসেন্ট্রেটেড করে থাকবে। তাহলে এই যে একটা ম্যাক্রোমলিকুল তৈরি হলো, এই ম্যাক্রোমলিকুলটাকে বলা হচ্ছে তোমার মাইসেলি। তাহলে এই যে ম্যাক্রোমলিকুলটা তৈরি হয়েছে, এই ম্যাক্রোমলিকুলটাকে জাস্ট অ্যাকচুয়ালি বলা হবে তোমার মাইসেলি। এবং এই যে প্রসেসটা যে মানে যখন সারফ্যাক্ট্যান্ট মলিকুল অ্যাড করছো তখন ইন্ডিভিজুয়াল ট্র্যাপ সারফ্যাক্ট্যান্ট মলিকুলসগুলো তারা বেসিক্যালি কম্বাইন হয়ে এরকম যে একটা ম্যাক্রোমলিকুল তৈরি করে ফেললো, যেখানে মোটামুটি 40 থেকে 100টা পর্যন্ত মনোমার জাস্ট জুড়ে থাকে। হ্যাঁ, তাকে বলা হবে মাইসেলি, এবং এই প্রসেসটাকে বলা হবে তোমার মাইসেলাইজেশন। তাহলে মাইসেলি এবং এইখান থেকে এইটা, আর তার সঙ্গে হচ্ছে মাইসেলাইজেশন। তাহলে মাইসেলি এবং মাইসেলাইজেশন এই প্রসেসটা তুমি বুঝলে, ঠিক আছে? আচ্ছা দেখো এই যে মাইসেলিটা তৈরি হচ্ছে সেখানে তোমার মোটামুটি ভাবে দেখা যায় 40 থেকে 100টা পর্যন্ত মনোমাররা জুড়ে গিয়ে যে অ্যাকচুয়ালি ডাইমেনশনটা তৈরি করছে সেটা কলয়েডাল ডাইমেনশনে চলে যায়। আমি কলয়েড নিয়ে পরে আলোচনা করছি, কলয়েড তো আমরা পড়বো। মানে কলয়েডাল ডাইমেনশন মানে তার বেসিক্যালি ডায়ামিটারটা ওই তোমার 10 থেকে 1000 ন্যানোমিটার এরকম একটা সাইজের হয়ে যায়। তাই জন্য এটা একটা এই ধরনের কলয়েডের একটা নাম আছে, এগুলো অ্যাসোসিয়েটিভ কলয়েড আর কি। মানে যে মনোমার যেটা সেটা একটা ম্যাক্রোমলিকুল, তার একটা নাম আছে যেটা বলা হয় অ্যাসোসিয়েটিভ কলয়েড। মানে মাইক্রোমলিকুলার, ম্যাক্রোমলিকুলার এবং অ্যাসোসিয়েটিভ, এই 3 রকমের তোমার বেসিক্যালি কলয়েড হয়। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ কলয়েডের তোমার এক্সাম্পল, ঠিক আছে? এটা তাহলে দেখো এই মাইসেলি তৈরি হয়ে গেল। আচ্ছা এবারে তোমার যে মানে একটা সার্টেন কনসেন্ট্রেশন, যে কনসেন্ট্রেশনের থেকে তুমি যদি মানে একটা সার্টেন কনসেন্ট্রেশন তোমার সারফ্যাক্ট্যান্ট মলিকুলের কনসেন্ট্রেশন তার বেশি হয়ে গেলে তবে মাইসেলি তৈরি হবে। সেই কনসেন্ট্রেশন বলা হচ্ছে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন, যেটা আমি এখানে লিখে রেখেছি যে দ্য থ্রেশহোল্ড কনসেন্ট্রেশন অ্যাট হুইচ মাইসেলাইজেশন স্টার্টস ইজ কল্ড দ্য ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য থ্রেশহোল্ড কনসেন্ট্রেশন অ্যাট হুইচ মাইসেলাইজেশন স্টার্টস ইজ কল্ড দ্য ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন বা সিএমসি, ঠিক আছে?
আচ্ছা, এইখানে দেখো দু তিনটে জিনিস একটুখানি বলে নিই, যেটা অনেক সময় মানে পরীক্ষায় তোমার এসেছে। সেটা হচ্ছে যখন মাইসেলাইজেশন হচ্ছে তখন কি হচ্ছে জানো তো, তোমার মনে হতে পারে যে এই যে ইন্ডিভিজুয়াল মনোমারগুলো, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল মনোমারগুলো জুড়ে দিয়ে একটা মানে এগ্রিগেশন তৈরি করছে, তার মানে নাম্বার অফ মলিকুলার স্পিসিস কমে যাচ্ছে বলে এন্ট্রপি কমে যাচ্ছে, মানে অর্গানাইজ হচ্ছে, র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছে, এখন অর্গানাইজ হচ্ছে বলে তোমার মনে হতে পারে যে এন্ট্রপি কমে যাচ্ছে। কিন্তু উল্টো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে ইন্ডিভিজুয়াল মনোমারগুলোকে ট্র্যাপ করে রেখেছিল যে ওয়াটার মলিকুলগুলো সলভেন্ট কেজের মধ্যে। এবারে যখন অনেকগুলো মানে এইখানে দেখো হয়তো তোমার এই 40টা মনোমারকে ইন্ডিভিজুয়ালি কেজের মধ্যে রাখার জন্য যতগুলো ওয়াটার মলিকুলকে অর্গানাইজ হতে হয়েছিল, 40টা তোমার মনোমার্সকে বা সারফ্যাক্টর মলিকুলসকে যদি একটা মাইসেলির মধ্যে তুমি রেখে দাও, তাহলে কিন্তু অত বড় আর সলভেন্ট কেজ লাগবে না। হ্যাঁ, তোমার দেখা যাবে অনেক ওয়াটার মলিকুল তোমার ফ্রি হয়ে যাবে। তাই যে সলভেন্ট মলিকুল যে ফ্রি হচ্ছে, মানে কেজ থেকে যে ফ্রি হয়ে গেল, তার জন্য কিন্তু এন্ট্রপিটা অনেকটা বেড়ে যায়। সেই জন্য এই পার্টিকুলার প্রসেসটা মাইসেলাইজেশন প্রসেসটা ইজ এন্ট্রপিক্যালি ফেভারেবল। এন্ট্রপিক্যালি আনফেভারেবল নয়, এটা বরং এন্ট্রপিক্যালি ফেভারেবল, এটা মাথায় রাখবে। মানে এটা একটা মিসকনসেপশন তৈরি হয় যে যেহেতু অনেকগুলো মনোমার মিলে পলিমার একটা তৈরি হয়েছে, তাহলে এন্ট্রপি কমে যাওয়ার কথা না। এক্ষেত্রে অ্যাকচুয়ালি সলভেন্টগুলো ফ্রি হচ্ছে, সলভেন্ট ফ্রি হওয়ার জন্য এন্ট্রপিটা অনেকটা বাড়ে। সেখানে মাইসেলাইজেশন এন্ট্রপিক্যালি ফেভারেবল, অর্থাৎ ডেল্টা এসটা তোমার অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান 0। আচ্ছা, এবারে এই মাইসেলি হওয়ার আগে যতগুলো ওয়াটার মলিকুলকে তোমার বেসিক্যালি সলভেন্ট কেজে টেক পার্ট করতে হয়েছিল, একটা জিনিস বলি যে জলের স্টেবিলিটি থাকে হচ্ছে তার হাইড্রোজেন বন্ডিং এর মধ্যে। এর কথা হচ্ছে এমনি ওয়াটার যতটা স্ট্রং হাইড্রোজেন বন্ডিং করে, সলভেন্ট কেজে যে ওয়াটার মলিকুলগুলো সেখানে স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। এবারে যখন তুমি এই মানে মানে এই মাইসেলাইজেশন প্রসেসটা ঘটছে, তখন সলভেন্ট কেজে যত ওয়াটার মলিকুল ছিল তারা কিন্তু ফ্রি হয়ে গেল। তার মানে কি স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ডিং গুলো ভেঙে উইকার হাইড্রোজেন বন্ড তৈরি হলো, মানে নর্মাল বাল্ক ওয়াটারের ক্ষেত্রে যেমন হয়। তার জন্য কি হবে, তার জন্য দেখো তুমি কিছুটা ডিস্টেবিলাইজেশন পেলে, সেখানে এই প্রসেসটা কিন্তু এন্ডোথার্মিক, তাহলে বা এনার্জেটিক্যালি আনফেভারেবল। দাদা, এনার্জেটিক্যালি আনফেভারেবল, অর্থাৎ ডেল্টা এইচটা কিন্তু তোমার ক্ষেত্রে গ্রেটার দ্যান 0। আচ্ছা, এবারে ডেল্টা জি যেহেতু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এইটা নেগেটিভ হবে কখন, যখন এই ডেল্টা এইচ এর ম্যাগনিটিউডটা সেটা বেসিক্যালি তোমার হচ্ছে টি ডেল্টা এস এর ম্যাগনিটিউডের থেকে কম। মানে দেখো যেটা কথা হচ্ছে যে তোমার মানে ওভারঅল জিনিসটা নেগেটিভ হতে হবে। তাহলে এই জিনিসটা কিন্তু অলরেডি পজিটিভ হয়, তার মানে এবারে মাইনাস টি ডেল্টা সেই অ্যাকচুয়ালি নেগেটিভ কন্ট্রিবিউশনটা করছে। টি ডেল্টা এর ম্যাগনিটিউড যখন ডেল্টা এইচ এর থেকে বেশি, তখন এই প্রসেসটা কন্টিনিউয়াস হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে মাইসেলাইজেশনটা স্পন্টিনিয়াসলি ঘটবে, মাইসেলাইজেশন takes place spontaneously at high temperature। টেম্পারেচার যথেষ্ট বেশি হলে তবেই কিন্তু তোমার মাইসেলাইজেশনটা হবে। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবে, যে এটা অনেক সময় পড়ে যে এমসিকিউতে, যে মাইসেলাইজেশন প্রসেস ডেল্টা এস, ডেল্টা এইচ আর ডেল্টা জি, মানে ডেল্টা এস গ্রেটার দ্যান 0, ডেল্টা এইচ গ্রেটার দ্যান 0, কিন্তু ডেল্টা জিটা হচ্ছে তোমার লেস দ্যান 0 হবে। ঠিক আছে, এবং যদি কোনো একটা পার্টিকুলার এন্ট্রপিক্যালি ফেভারেবল এবং এনার্জেটিক্যালি আনফেভারেবল হয়, হায়ার টেম্পারেচারে সেই প্রসেসটা অনেক বেটার বা স্পন্টিনিয়াস হতে ঘটে। আর এই সংক্রান্ত একটা পার্টিকুলার টার্ম আমি একটুখানি বলে নিই, তোমরা একটুখানি নিজেরা দেখে রাখবে, সেটা মানে মানে শুনে রাখো। সেটা হচ্ছে ক্র্যাফট টেম্পারেচার। এই কনসেপ্টটা তোমাকে একটুখানি দেখে নিতে হবে। ক্র্যাফট টেম্পারেচার দেখো পরিষ্কার দেখতে পাচ্ছি যে টেম্পারেচার একটা সার্টেন ভ্যালুর বেশি থাকলে তবেই ডেল্টা যেটা নেগেটিভ হবে, তবেই মাইসেলাইজেশনটা হবে। তার মানে পরিষ্কার যে টেম্পারেচারকে যদি একটা সার্টেন ভ্যালু তুমি কম করে দাও, তাহলে মাইসেলাইজেশন হবে না। ঠিক আছে, তো তাহলে যে টেম্পারেচারের নিচে নেমে গেলে আর মাইসেলাইজেশনটা হবে না, সেটাই হচ্ছে তোমার ক্র্যাফট টেম্পারেচার। সেইটা একটাখানি জানা জিনিস তোমার মনে রাখা দরকার আছে। আর একটা হচ্ছে যে কোন একটা মাইসেলিতে কতগুলো মনোমার অ্যাকচুয়ালি জুড়ে আছে, সেটাকে তার এগ্রিগেশন নাম্বার বলা হয়। সেই এগ্রিগেশন নাম্বার যে পার্টটা, সেটাও একটুখানি মাথায় রাখবে, যে একটা মাইসেলি যখন তৈরি হয়েছে তখন অ্যাকচুয়ালি তোমার কতগুলো সারফ্যাক্টর মলিকুল বা কতগুলো মনোমার তোমার এই 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 এর মধ্যে আছে।
মানে ম্যাক্রোমলিকুল বা মাইসেলিটার মধ্যে আছে, সেইটাই হচ্ছে তোমার এগ্রিগেশন নাম্বার। ঠিক আছে, তাহলে ক্র্যাফট টেম্পারেচার, এগ্রিগেশন নাম্বার, এই যে টার্মগুলো সেইগুলো একটুখানি জাস্ট তুমি ভালো করে দেখে নিলে। আচ্ছা, এবারে পরীক্ষায় দেখলাম একবার পড়েছে, সেই জন্য সেই ছবিটা আমি এখানে রেখেছি, যে যেটা হচ্ছে যে যখন মাইসেলাইজেশন ঘটে না, অনেক ফিজিক্যাল প্রপার্টি সেটা কিন্তু পাল্টায়। ঠিক আছে, যখন তোমার মাইসেলাইজেশনটা ঘটছে তখন কিন্তু অনেক ফিজিক্যাল প্রপার্টি মানে অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়, এবং সেইটা আমি মোটামুটিভাবে যতগুলো প্রপার্টি পেয়েছি আর কি, সেই প্রপার্টিগুলো আমরা বইয়ে সামারাইজ করে দিচ্ছিলাম, সেটাকে বলা হচ্ছে একটা সারফেস টেনশন। দেখো সারফেস টেনশন প্রথমে মানে কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে স্লোলি কমছিল, র্যাপিডলি কমছিল, কমার পরে একটা সময় পরে কনস্ট্যান্ট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এবারে এই যে সারফেস টেনশন যত কমে না, একটা জামা কাপড় বা কোনো একটা জায়গা থেকে ময়লা তত তাড়াতাড়ি পরিষ্কার হয়, অর্থাৎ সারফেস টেনশন কমা মানে হচ্ছে ডিটারজেন্সি বাড়া। ঠিক আছে, তাহলে সারফেস টেনশন এইভাবে কমলো। আর ডিটারজেন্সিটা দেখো, সেটা হচ্ছে তোমার এমনিতে কনসেন্ট্রেশন বাড়ানোর সাথে সাথে বাড়ছো, যদি একটা সময় পরে যেমন সারফেস টেনশন কনস্ট্যান্ট হয়ে গেল, ডিটারজেন্সিটাও তোমার দেখো কনস্ট্যান্ট হয়ে গেল। আচ্ছা, এবারে তুমি কিন্তু অসমোটিক প্রেসার বা অন্যান্য কোয়ালিটেটিভ প্রপার্টিসগুলোকে দেখো, যে কোনো কোয়ালিটেটিভ প্রপার্টিস লাইক অসমোটিক প্রেসার, তারা কি হয়, নাম্বার অফ পার্টিকেলসের সঙ্গে তারা বেসিক্যালি প্রপোর্শনাল হয়, তাই তো? এবারে যেহেতু মাইসেলি যখন তৈরি হচ্ছে, অনেকগুলো মনোমার জুড়ে গিয়ে তোমার বেসিক্যালি মাইসেলি তৈরি করছে, সেখানে কি হবে, সেখানে তোমার দেখবে যে নাম্বার অফ পার্টিকেলের সংখ্যা কিন্তু এনার্মাসলি কমে যাচ্ছে। আগে 40টা মনোমার জুড়ে গিয়ে একটা তোমার পলিমার তৈরি করে ফেলে, তার মানে কি নাম্বার অফ মলিকুলসের সংখ্যা অ্যাকচুয়ালি কমে গেল। নাম্বার অফ মলিকুলসের সংখ্যা কমে যাচ্ছে মানে দেখো ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশনে গিয়ে হচ্ছে তোমার এই দেখো এই অসমোটিক প্রেসার, এই জিনিসটা হচ্ছে তোমার এই যে মানে অসমোটিক প্রেসার, এইটা হচ্ছে এই ছবিটা কোথায় গেল, এই যে অসমোটিক প্রেসারটা এমনি কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে বাড়ছিল, কিন্তু একটা সময়ের পরে যেহেতু মানে মনোমারগুলো জুড়ে গিয়ে তোমার কলয়েড তৈরি করে ফেলছে, মানে মাইসেলি তৈরি করে ফেলছে, তখন নাম্বার অফ পার্টিকেলস আর বাড়ার স্কোপ পাচ্ছে না বলে হচ্ছে তোমার অসমোটিক প্রেসারটা তখন তোমার কনস্ট্যান্ট হয়ে গেছে এটা। আচ্ছা, এবারে তুমি যদি মোলার বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা দেখো, মোলার বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর এমনি কনসেন্ট্রেশন কমার সাথে সাথে এমনিতে কমে, এবারে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশনের পরে কিন্তু র্যাপিডলি কমে গেল। কেন র্যাপিডলি কমে গেল? কারণ যেহেতু মনোমারগুলো জুড়ে তোমার একটা মাইসেলি তৈরি করে ফেলেছে, সাইজ বেড়ে গেলে যদি সাইজ বেড়ে গেলে সে বেশি ভিসকাস ড্র্যাগ ফিল করবে, সেখানে আয়নিক মোবিলিটি কমে যাবে। আয়নিক মোবিলিটি কমে গেলে তোমার মোলার বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি বা মোলার বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সগুলো কিন্তু তোমার কমে যাচ্ছে। আর কন্ডাক্টিভিটি যেটা বা তোমার স্পেসিফিক কন্ডাক্টেন্স যেটা আমি বলছি আর কি, সেটা তুমি জানো কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে বাড়ে, কিন্তু যখন মাইসেলাইজেশন হলো তখন তো তুমি বাইরে থেকে সারফ্যাক্টর মলিকুল অ্যাড করছো বটে, কিন্তু এফেক্টিভ কনসেন্ট্রেশন যেহেতু বাড়ছে না, হ্যাঁ, কারণ আয়নিক মোবিলিটি তোমার কমে যাচ্ছে, হ্যাঁ, সাইজ বড় হয়ে যাচ্ছে, আয়নিক মোবিলিটি কমে যাচ্ছে, মানে কন্ডাক্টিভিটিটা তোমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালুর দিকে পৌঁছাচ্ছে। এইটা এই যে এই ডটের লাইন দিয়ে তোমার দেখানো। তাহলে মোটামুটিভাবে যে ধরনের প্রপার্টিগুলো ইম্পর্টেন্ট, সেই প্রপার্টিগুলো ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশনের পরে হচ্ছে কেমন করে চেঞ্জ হয় সেটা আমি দেখালাম। আর এখানে একটা খেয়াল করে দেখো যে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন কিন্তু একটা ফিক্সড টেম্পারেচার, ফিক্সড কনসেন্ট্রেশন নয়, বাট এর রেঞ্জ অফ কনসেন্ট্রেশন। সেই জন্য এখানে কিন্তু একটা স্পেসিফিক কনসেন্ট্রেশন না করে কিন্তু একটা রেঞ্জ অফ কনসেন্ট্রেশন আমি করেছি। তাহলে এই জায়গাটা বোঝা গেল? ঠিক আছে তো? তাহলে মোটামুটি ভাবে এই গিভস অ্যাডজর্পশন আইসোথাম এবং সেইখান থেকে যে মাইসেলি সেই রিলেটেড যে আলোচনাটা দেখবে কোশ্চেন গুলো মোটামুটি ভাবে এই জায়গাটাকে কভার করে এসছে আর কি, সেই জন্য আমরা এই পার্টটা একটু কভার করে দিলাম। এইটা একটুখানি ভালো করে দেখে নেবে, মানে আমি যা বলেছি মোটামুটি দেখবে কোশ্চেন গুলো এই আলোচনার থ্রু দিয়ে তুমি জাস্ট করতে পারবে আর, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি নেক্সট টপিকে শিফট করছি। নেক্সট টপিকটা হচ্ছে মানে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস। আচ্ছা, এমনিতে কেমিক্যাল কাইনেটিক্সে যখন আমরা ক্যাটালিসিস পড়ি, কেমিক্যাল কাইনেটিক্সের বইয়ে ক্যাটালিসিস পড়ি, ক্যাটালিসিস তো 3 রকমের হয়। মানে ক্যাটালিসিস নিয়ে জেনারেল ডিসকাশন আমি কিন্তু করছি না, এটা জেনারেল ডিসকাশন, সেটা কেমিক্যাল কাইনেটিক্স যে পার্টটা আছে সেইখানে যখন ক্যাটালিসিস বলবো তখন ক্যাটালিসিসকে জেনারেল ডিসকাশন করব। এখানে জাস্ট অ্যাবজর্পশনটাকে মাথায় রেখে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস পার্টটাকে একটুখানি বলে নিতে হবে। ক্যাটালিসিস 3 রকমের হয়, হোমোজিনিয়াস, হেটেরোজিনিয়াস আর এনজাইম ক্যাটালিসিস। এনজাইম ক্যাটালিসিস তুমি খুব ভালো করে জানো, সেখানে মাইসেলি মেইনটেইন ইকুয়েশন মানে কেমন, সেখানে পিএইচ ডিপেন্ডেন্ট, সেখানে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এটা নিয়ে খুব ডিটেল কথাবার্তা বলার জায়গা আছে। কিন্তু এমনিতে হোমোজিনিয়াস এবং হেটেরোজিনিয়াস
এই দুটো তফাৎ যদি আমি জানি তাহলে হোমোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে হচ্ছে রিয়াক্ট্যান্ট এবং ক্যাটালিস্ট তারা বেসিক্যালি একই ফেজে থাকে, আর হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে হচ্ছে রিয়াক্ট্যান্ট এবং ক্যাটালিস্ট তারা ক্ষেত্রে ডিফারেন্ট ফেজে থাকে। যেমন ধরো তুমি যদি প্লাটিনাম, প্যালাডিয়াম বা নিকেল, হ্যাঁ, সে হাইড্রোজেনকে অ্যাডজর্ব করে রেখেছে এবং তার সঙ্গে যখন তোমার একটা সকল অ্যালকিন, হ্যাঁ, সেখানে হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোজিনেশনটা ঘটছে, তুমি খেয়াল করে দেখো এখানে প্লাটিনাম, প্যালাডিয়াম এরা তোমার বেসিক্যালি ক্যাটালিস্ট, হ্যাঁ, তারা থাকছে কোথায় না সলিড ফেজে, আর ইথিলিন বা হাইড্রোজেন যারা বেসিক্যালি তোমার রিয়াক্টর তারা থাকছে কোথায় না গ্যাস ফেজে। তোমার দেখো এখানে রিয়াকশন এবং ক্যাটালিস্ট ডিফারেন্ট ফেজে থাকছে, সেখানে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, মানে হাইড্রোজেনেশন ইজ অ্যান এক্সাম্পল অফ হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস। আচ্ছা, আচ্ছা, এইখান থেকে যে কোশ্চেন গুলো পড়েছে সেই কোশ্চেন গুলো তোমার একটা খোঁজার সময় তুমি মাথায় রাখবে, এটা অনেক সময় কেমিক্যাল কাইনেটিক্স এর মধ্যেও এই কোশ্চেন গুলো থাকে, কেমিক্যাল কাইনেটিক্স ক্যাটালিসিস এর মধ্যে, আর কখনো কখনো অ্যাডজর্পশনের মধ্যে এই কোশ্চেন গুলো থাকে, তাহলে কোশ্চেন গুলো একটু খুঁজে নেবে। তাহলে এইখানে আমার 3-4টি ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমরা কভার করবো। তার প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে এই যে একটা হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস যেখানে বেসিক্যালি একটা গ্যাসিয়াস রিঅ্যাকশন হচ্ছে, ক্যাটালিস্টটা হচ্ছে সলিড ফেজে, সেইখানে 5টা ইম্পর্টেন্ট স্টেপ ঘটে। প্রথম যে ইম্পর্টেন্ট স্টেপটা সেটা হচ্ছে ডিফিউশন অফ রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলস টুয়ার্ডস দ্য সারফেস, মানে যে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলগুলো সারফেসের দিকে জাস্ট আসবে, হ্যাঁ, তারপরে সে কি করবে না সারফেক্ট মানে সলিড সারফেসের সঙ্গে আটকে যাবে, মানে যেটাকে আমি অ্যাডজর্পশন বলছি, মানে কেমিজর্পশন হলে কেমিক্যাল বন্ড দিয়ে অ্যাডজর্ব হয়ে যাবে, আর ফিজিকর্পশন হলে ভ্যান ডের ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে তারা বেসিক্যালি অ্যাডজর্ব হবে। তাহলে অ্যাডজর্পশন অফ গ্যাসেস অন সলিড সারফেস। তারপরে সেই সারফেসে তোমার রিয়াকশন ঘটে গেল, ধরো হাইড্রোজেন হয়তো মানে প্লাটিনাম বা প্যালাডিয়াম হাইড্রোজেনকে অ্যাবজর্ব করে রেখে দিয়েছিল, সেখান থেকে তুমি ইথিলিন পাঠালে, রিয়াকশনটা ঘটে গেল, রিয়াকশনটা ঘটে গিয়ে ইথিলিন আর হাইড্রোজেন জুড়ে গিয়ে তোমার ইথেন তৈরি হয়ে গেল। এবার সেই ইথেন কি হবে, সে বেসিক্যালি সলিড সারফেসের সাথে যে বন্ডিং করেছিল সেই বন্ডটাকে ভেঙে যাচ্ছে, সেটা তোমার হতে পারে মানে কেমিজর্পশনের ক্ষেত্রে তো বন্ড তৈরি করেছিল, তাহলে সেই বন্ডটা ভাঙতে হচ্ছে, অথবা ফিজিজর্পশনের ক্ষেত্রে হচ্ছে তোমার বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জির মিনিমাতে ছিল সেখান থেকে তাকে বেরোতে হচ্ছে, সেটাকে বলছে ডিজর্পশন। আর ফাইনালি সে আবার বাল্কে হচ্ছে তোমার ডিফিউজ করে যাচ্ছে। এই যে 5টা ইম্পর্টেন্ট স্টেপ। এবারে ইউজুয়ালি, হ্যাঁ বলো স্যার। বলছি স্যার, যখন স্যার ওই হাইড্রোজেন গ্যাস যখন স্যার ওই ডিসোসিয়েটিভ কেমি অ্যাডসর্পশন টাইপের কিছু কি হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসোসিয়েটিভ কেমি এখানে প্যারাডিয়ামকে যদি তুমি নাও তাহলে হচ্ছে ডিসোসিয়েটিভ কেমিজর্পশন টাইপের হচ্ছে, মানে বেসিক্যালি আমি দেখিয়েছিলাম যার একটা প্যারাডিয়াম সারফেস আছে, এবার হাইড্রোজেনটা এই জুড়ে গেল, এই হাইড্রোজেনটা এখানে জুড়ে গেল, মানে এইখানে তোমার বন্ড তৈরি হলে এই ভেঙে গেল। এবারে তুমি কি করেছো, এবারে তুমি হচ্ছে ইথিলিন মলিকুল তুমি পাঠাচ্ছ, ঠিক আছে তো? পাঠালে কি হবে না এইখানে লিঙ্কেজ তৈরি হয়ে গেল, এখানে লিঙ্কেজ তৈরি হয়ে গেল, এটা ভেঙে গেল, এটা ভেঙে গেল, করে তৈরি কি হয়ে যাচ্ছে না সি সিঙ্গেল বন্ড সি, এইটা। এবং দেখো ওই যে একদিক থেকে যেহেতু যুক্ত হচ্ছে মনে হয় যে এটা সিস অ্যাডিশন হয়, মানে অ্যালকিন এখানে কিন্তু সিস অ্যাডিশন হয় আর কি, মানে এই যে সিস অ্যাডিশনটার মেকানিজমটা তুমি কিন্তু এখান থেকে বুঝতে পারবে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা আচ্ছা, এবারে দেখা যায় যে এই যে 5টা স্টেপের মধ্যে এই 2 নম্বর স্টেপ এবং 4 নম্বর স্টেপ 2 and 4 আর দ্য স্লোয়ার স্টেপস, মানে বাকি যে 3টে স্টেপস তার তুলনায় স্টেপস 2 and 4 আর স্লোয়ার স্টেপ, and hence the রেট ডিটারমিনিং স্টেপস। এটা মাথায় রাখবে, হ্যাঁ। তাহলে এই অ্যাডজারশন এবং ডিজর্পশন তারাই বেসিক্যালি স্লোয়ার স্টেপ এবং এরাই হচ্ছে তোমার রেট ডিটারমিনিং স্টেপস। ওইখানে স্টেপ 1 এবং স্টেপ 5 এবং স্টেপ 3 এইগুলোকে ধর্তব্যের মধ্যে রাখে না, স্টেপ 2 এবং স্টেপ 4 যদি কেউ ভালো করে বোঝে তাহলেই কিন্তু সে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস পার্টটা বুঝে যাবে। আচ্ছা, এবার স্টেপ 2 আর স্টেপ 4 আমার এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট হয়। দেখো আমি যখন এই ল্যাংমুর বা বিটি অ্যাডজর্পশন আইসোথার্ম পড়েছি, তাহলে সেইখানেও তো জাস্ট বেসিক্যালি ওই একটা গ্যাস সলিড সারফেসে অ্যাডজর্ব হচ্ছে আর অ্যাডজর্ব গ্যাসটা ডিজলভ করে যাচ্ছে, এই কথাটা তো ওখানে জাস্ট সিম্পলি বলা হতো। তাহলে এবারে অ্যাডজর্পশন এবং ডিজর্পশন তারা কিন্তু ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়, তাহলে তুমি ইকুইলিব্রিয়ামে তোমার ওই ফ্র্যাকশন অফ অ্যাক্টিভ সাইড অকুপায়েড যেটা সেটা তুমি পেয়ে যাচ্ছ, আর আলটিমেটলি রেট অফ দ্য রিঅ্যাকশনস হচ্ছে ইজ প্রপোর্শনাল টু থিটা। তো সেইখান থেকে তুমি জাস্ট হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসটা পুরো এক্সপ্লেন করে ফেলতে পারবে। আচ্ছা, আমি মেকানিজমটা একটুখানি বলে নিই, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে
মানে এই হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস মানে এটা ক্যাটালিসিস কেন? কারণ সে রিয়াকশন রেটটা বাড়ায় বলে। আচ্ছা রিয়াকশন রেট কেন বাড়ে? না তার অ্যাক্টিভেশন এনার্জিটা সামাও কমে যায় বলে। আসলে যেটা হয় এখানে যে যে তোমার মানে যখন কোন একটা গ্যাস সলিড সারফেসে অ্যাবজর্ব হলো, এই অ্যাবজর্পশন প্রসেসটা ইউজুয়ালি তো তোমার এক্সোথার্মিক। এক্সোথার্মিক মানে একটা হিট উৎপন্ন হচ্ছে, সেই হিটটা হচ্ছে রিয়াকশনে যথেষ্ট অ্যাক্টিভেশন এনার্জি সাপ্লাই করছে টু কজ দ্য অ্যাক্টিভেশন বেরিয়া। ঠিক আছে, তাহলে এটা ইম্পর্টেন্ট যে তুমি যদি মেকানিজমটা দেখো তাহলে হচ্ছে ব্যাপারটা এরকম যে যে যখন ওই অ্যাবজর্পশনটা হচ্ছে, অ্যাবজর্পশন প্রসেসটা ইউজুয়ালি হচ্ছে হেক্সোথার্মিক। এক্সোথার্মিক হয়ে যাওয়ার জন্য যে হিটটা বেরোলো বা এনার্জিটা বা এনথালপিটা বেরোলো, সেই এনার্জি বা এনথালপিটা হচ্ছে তোমার রিয়াক্টর প্রোডাক্টে যাওয়ার জন্য যে রিকোয়ার্ড অ্যাক্টিভেশন এনার্জি সেটাকে সাপ্লাই করে, সেই কারণে রেট অফ দ্য রিয়াকশন হচ্ছে তোমার হিউজ বেড়ে যায় আর কি। সেইটা একটুখানি বুঝে নেওয়া যে কেন হেটেরোজিনাস ক্যাটালিসিস করলে রিয়াকশন রেটটা তোমার বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আর অবভিয়াসলি হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি ধরো এমন হতো, মানে আমি আগের এক্সাম্পলটা তুমি ভালো করে বুঝতে পারবে যে ইথিলিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে রিয়াকশন ঘটা, আর যখন হাইড্রোজেনটা প্যারাডিমে অ্যাবজর্ব হয়ে গেছে, দেখো হাইড্রোজেনটা কি হচ্ছে, অলরেডি সে বেসিক্যালি মানে অলরেডি মলিকুল থেকে অ্যাটম তৈরি হয়ে গেছে। আর রিয়াকশন যদি ইউজুয়ালি অ্যাটম করে তাহলে এই রিয়াকশনটা অনেক ফাস্টার হবে বলাই বাহুল্য। তাহলে হাইড্রোজেন ফ্রি থাকা আর হাইড্রোজেন তোমার অ্যাবজর্ব হয়ে থাকা, এই দুটো যদি তুমি কনসিডার করো তাহলে অ্যাবজর্ব হয়ে থাকলে তার করসপন্ডিং অ্যাক্টিভেশন বেরিয়ারটা কমে যায়, অ্যাক্টিভেশন এনার্জিটা যদি কমে যায় তাহলে রিয়াকশন রেটটা বেড়ে যাবে। আচ্ছা এবারে মেন জায়গাটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে যে যখন তুমি হেটেরোজিনাস ক্যাটালিসিস করবে তখন দুটো সিচুয়েশন আমরা প্রথমে কনসিডার করব। একটা হচ্ছে রিয়াকশনস ইনভলভিং এ সিঙ্গেল রিয়াক্টিং সাবস্টেন্স, যেটা ইউনিমলিকুলার সারফেস রিয়াকশনস আছে। আর এইটা জাস্ট পুরোপুরি তুমি ল্যাংমুর অ্যাবজর্পশন আইসোথার্ম দিয়ে এক্সটেন্ড করতে পারো। তাহলে যেহেতু এই কোন একটা হেটেরোজিনাস ক্যাটালিসিসের 5টা ইম্পর্টেন্ট স্টেপসের মধ্যে 2 নম্বর এবং 4 নম্বর স্টেপটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। তাহলে এবার ইকুইলিব্রিয়ামে মানে যখন তোমার এই অ্যাবজর্পশন প্রসেসটা সে বেসিক্যালি ইকুইলিব্রিয়ামে এলো ডিজর্পশন প্রসেসের সাথে, হ্যাঁ, তখন যে ফ্র্যাকশন অফ অ্যাক্টিভ সাইড অকুপায়েড থিটাটা, সেটাকে আমি লিখতে পারি কেপি বাই 1 প্লাস কেপি, এইরকম ভাবে লিখেছিলাম। যেখানে কেটা হচ্ছে তোমার এই ফরওয়ার্ড প্রসেসের জন্য যে রেট কনস্ট্যান্ট কে, মানে অ্যাবজর্পশনের জন্য রেট কনস্ট্যান্ট কে, এবং ডিজর্পশনের জন্য রেট কনস্ট্যান্ট যে কে ডি, তাদের বেসিক্যালি রেশিওটা, তাহলে কে এ বাই কে ডি, সেটা ছিল হচ্ছে তোমার ক্যাপিটাল কেটা। আর এবার রেট অফ দ্য রিয়াকশন জাস্ট যেটা হবে যে রেট অফ দ্য রিয়াকশন ভেলোসিটিটা সেইটা জাস্ট প্রপোর্শনাল টু দ্য ফ্র্যাকশন অফ অ্যাক্টিভ সাইড অকুপায়েড। দ্য রেট অফ দ্য রিয়াকশন জাস্ট সিম্পলি হচ্ছে তোমার কে টু ইন্টু থিটা। এবার তুমি থিটার জায়গায় এটাকে বসিয়ে দিচ্ছ, সেখানে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন হয়ে গেছে কে টু ক্যাপিটাল কেপি বাই 1 প্লাস কেপি, যেখানে কেটা হচ্ছে তোমার কে বাই কেডি আর পিটা হচ্ছে করসপন্ডিং প্রেসার। আর এবারে এইখান থেকে তো আগের মতো একদম পরিষ্কার অ্যানালিসিস, যে লো প্রেসার যদি তুমি দেখো, লো প্রেসার রিজিয়নে কি হবে, লো প্রেসার রিজিয়নে কেপিটা খুব ছোট হয়ে যাচ্ছে, মানে তখন কেপিটা মাঝ লেস দ্যান 1 হয়ে যাচ্ছে, তখন ভেলোসিটি অফ দ্য রিয়াকশন কি হয়ে গেল, কে টু ক্যাপিটাল পি ইন্টু এইটা হয়ে গেল, তোমার দিস ইজ প্রপোর্শনাল টু পি, এবারে পি এর সঙ্গে সেটা লিনিয়ারলি বাড়ছে। আর হাই প্রেসার রিজিয়ন যদি তুমি দেখো, হাই প্রেসার রিজিয়নে তোমার কি হবে না, তখন কেপিটা মাঝ গ্রেটার দেন যদি 1 হয়ে যায়, তাহলে ভিটা হয়ে যাচ্ছে কত, জাস্ট সিম্পলি তোমার কে টু হয়ে যাচ্ছে, মানে 1 প্লাস কেপি, 1টাকে বাদ দিয়ে দিচ্ছে, শুধু কেপি নিলে কেপি কেটে গেলে সেটা কে টু হয়ে গেল, যেটা বেসিক্যালি তোমার একটা কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে দেখো ভেলোসিটি মানে ভেলোসিটি অফ দ্য রিয়াকশনকে প্রেসারের রেসপেক্টে প্লট করলে এরকম একটা ছবি পাবে। প্রথম দিকটা লিনিয়ার, যেখানে ভেলোসিটিটা হচ্ছে প্রেসারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল মানে লিনিয়ার প্লট, আর পরের দিকে ওটা তোমার স্যাচুরেট করে গেছে এবং পিটা হচ্ছে কে টুতে জাস্ট পৌঁছে গেছে। তাহলে যখন এটা প্রেসারের সঙ্গে প্রপোর্শনাল, প্রেসার ইজ ইকুইভ্যালেন্ট টু কনসেন্ট্রেশন বলে প্রথম দিকে সেটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করছে, আর যখন তোমার প্রেসারটা প্রচন্ড বেশি হয়ে যাচ্ছে তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার হয়ে গেল বলে ওটা বেসিক্যালি জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করছে। তাহলে দেখো একটা রিয়াকশন ইনভলভিং এ সিঙ্গেল রিয়াক্টিং সাবস্টেন্স ইউনিমলিকুলার সারফেস রিয়াকশনে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন ভার্সেস প্রেসার প্লট করলে সেটা এরকম দেখতে হয়, এবং সেখানে রেট কনস্ট্যান্ট কেটুটা তুমি যেখানে স্যাচুরেশনটা আসছে সেখান থেকে বের করে ফেলতে পারো। আচ্ছা এবারে আমরা আগেও বলেছিলাম যে এই যে ভি ইকুয়াল টু মানে
মানে বেসিক্যালি ওই যখন আমি থিটা ভার্সেস পি প্লট করেছিলাম আর কি আগের দিনে ল্যাংমুর অ্যাডজারশন আইকোথামে, এখানে থিটা ভার্সেস পি প্লট করেছিলাম না, যদি কার্ভটা স্ট্রেট লাইন নয় সেই জন্য কি হয় অনেক সময়ই তোমার মানে ওই ফিটিং করতে একটু অসুবিধা হতে পারে আর কি। সেই জন্য অ্যাকচুয়ালি কি করা হচ্ছে, সেই জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ইকুয়েশনটা রেসিপ্রোকাল নিয়ে নেওয়া হচ্ছে, রেসিপ্রোকাল নিয়ে নিলে 1/v ইকুয়াল টু 1/k2 প্লাস হচ্ছে 1/k2 k ইন্টু পি হয়ে যাচ্ছে। তার মানে তুমি যদি 1/v ভার্সেস 1/p প্লট করো সেটা একটা স্ট্রেট লাইন দিচ্ছে। হ্যাঁ, এই যে এটা বেসিক্যালি 1/v ইকুয়াল টু 1/k2 প্লাস 1/k2 ইন্টু পি, তো তাহলে তুমি যে ডাবল রেসিপ্রোকাল প্লট করছো, ভলিউম ভেলোসিটিটাকেও তুমি রেসিপ্রোকাল নিয়েছো, প্রেসারটাকেও তুমি রেসিপ্রোকাল নিয়েছো, তাহলে এই ধরনের ছবিকে বলে ডাবল রেসিপ্রোকাল প্লট। তাহলে সেখান থেকে তাকে ইন্টারসেপ্টটা পেয়ে যাচ্ছে 1/k2 আর স্লোপটা পেয়ে যাচ্ছে 1/k2 ইন্টু ক্যাপিটাল কে। তাহলে এইখান থেকে দেখো যেটা হচ্ছে যে তুমি কেটাকে যদি বের করতে হয়, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে কেটা হচ্ছে এখানে পাঠিয়ে গেল, তাহলে ইন্টারসেপ্ট বাই স্লোপ। মানে এই যে ছবিটা, এই ছবিতে ইন্টারসেপ্টকে যদি তুমি স্লোপ দিয়ে ভাগ করো তাহলে ওই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা, সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটাকে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এই যে ছবিটা যেখানে ভেলোসিটিরও রেসিপ্রোকাল নেওয়া হয়েছে, প্রেসারও রেসিপ্রোকাল নেওয়া হচ্ছে বলে এই ধরনের ছবিগুলোকে ইউজুয়ালি বলা হবে ডাবল রেসিপ্রোকাল প্লট। দেখো মেনলি এই জায়গা থেকেই তোমার কোশ্চেনটা আসে। মেন আমি আরেক জায়গা থেকে একবার কোশ্চেন এসছে বলে আমি তোমাকে বলে দেবো পরের পার্টটাই, যাতে করে কোনো কোশ্চেনই তোমার মিস না হয়। মানে মেনলি হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস যদি তোমাকে আলোচনা করতে বলে সেটা কিন্তু পুরোটাই ল্যাংমুর অ্যাডজারশন আইসোথাম থেকেই পুরোপুরি করে ফেলতে পারছো। জাস্ট একদম এক রকমের ব্যাপার, তুমি জাস্ট থিটাটাকে বের করবে, যেটা আগের দিন আমি যেমন করে বের করেছিলাম সেই রকমের। আলটিমেট রেট অফ দ্য রিয়াকশন থিটার সঙ্গে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে এবং সেটা k2 ইন্টু থিটা, যেখানে k2টা হচ্ছে তোমার একটা রেট কনস্ট্যান্ট দিচ্ছে আর কি। এবারে ভি ভার্সেস পি তুমি প্লট করবে আর 1/v ভার্সেস 1/p প্লট করবে, তার স্লোপ এবং ইন্টারসেপ্ট থেকে যাদের ইনফরমেশন পাওয়া তুমি পেয়ে যেতে পারবে। আচ্ছা, এছাড়া আরো তোমার মানে একবারই পড়েছে আমি সম্ভবত কতদূর দেখেছি, সেটা হচ্ছে এই যে যে আচ্ছা এইটার পরে আমি বলবো, মানে পরের জায়গাটা মানে আচ্ছা এখানে একটুখানি বলে নিই যে যখন ল্যাংমুরে অ্যাডজারশন আইয়ের কথা আমি আগের দিন পড়েছিলাম, সেখানে যদি তোমার কোনো মানে কম্পিটিশন থাকে বা ইনহিবিশন থাকে, তাহলে তার জন্যে আমি দেখবে করে রেখেছিলাম যে তোমার থিটাটা মানে থিটা এ রাদার আর কি, এটা কে পি এ বাই 1 প্লাস কে পি এ প্লাস কে বি পি বি এরকম ছিল। এবারে যদি এমন হতো যে ওটা বি না হয়ে একটা তোমার ইনহিবিটার, তাহলে বি এর জায়গায় আই লিখেছি, তখন যেটা হয়েছিল যে এই যে মনে আছে কিনা দেখবে তুমি, থিটা এ যেটা অর্থাৎ মানে এ গ্যাস যেটা অ্যাকচুয়ালি রিয়াক্টান্ট, সে হচ্ছে তোমার কতখানি ফ্র্যাকশন অকুপাই করে রেখেছে, সেটা হচ্ছে তোমার এই এ যে অ্যাড হচ্ছে তার যে করসপন্ডিং অ্যাডজর্পশনের রেট কনস্ট্যান্ট এবং ডিজর্পশনের রেট কনস্ট্যান্ট যে রেশিওটা, সেটা যদি ক্যাপিটাল কে এ বলি এবং এ গ্যাস তার যদি পার্শিয়াল প্রেসার পি এ বলি, থিটা এটা হয় হচ্ছে কে এ পি এ বাই 1 প্লাস কে এ পি এ। আর আগের দিন আমি কে বি পি বি লিখেছিলাম, এখন এটা বি নয়, বি এর বদলে একটা ইন্ডিকেটর, সেটাকে আমি লিখলাম কে আই পি আই, যেখানে প্রত্যেকটা টার্মের জাস্ট ইউজুয়াল মানে আছে আর কি। মানে ক্যাপিটাল কে এটা হচ্ছে স্মল কে এ এ বাই কে ডি এ, এরকম এরকম আর কি। আচ্ছা, আলটিমেটলি রেট অফ দ্য রিয়াকশন বা ভেলোসিটি অফ দ্য রিয়াকশন, ভেলোসিটি অফ দ্য রিয়াকশন ভিটা হচ্ছে জাস্ট এই যে আলটিমেটলি কি এই যে অ্যাডজর্ব হলো, সে ফাইনালি প্রোডাক্টে যাচ্ছে আর সাবস্ট্রেট থেকে ফিরে আসছে, কিন্তু সাবস্ট্রেট মানে এখানে সলিড সারফেসটা ফিরে আসছে, এটা ক্যাটালিস্টের জাস্ট রোল আর কি এটা। তাহলে এই যে এই রেট অফ দ্য রিয়াকশন k2 ইন্টু জাস্ট মানে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন ভিটা হচ্ছে তোমার k2 ইন্টু থিটা হবে, যেখান থেকে তুমি ভিটাকে পেয়েছো এইটা। ঠিক আছে, এইটা একটুখানি যা জেনে রাখা দরকার আছে। এবং পরিষ্কার দেখো, এই ইনহিবিটারটা যদি না থাকতো, মানে এইটা যদি না থাকতো, তাহলে আগের মতো যা ভেলোসিটি অফ দ্য রিয়াকশন হতো, এর থাকার জন্য কিন্তু ভেলোসিটি অফ দ্য রিয়াকশন কমে যাচ্ছে। তাহলে এই যে টার্মটা, এই টার্মটা তোমার বেসিক্যালি হচ্ছে রিয়াকশনটাকে ইনহিবিট করছে। ঠিক আছে, আচ্ছা এবারে আমি আগে তো আলোচনা করলাম ইউনিমলিকুলার রিয়াকশন, যেখানে সিঙ্গেল রিয়াক্ট্যান্ট আছে। এবারে বাইমলিকুলার রিয়াকশন হলে কি হবে, মানে যেখানে তোমার দুটো রিয়াক্ট্যান্ট এসছে এ আর বি, তারা আলটিমেটলি তোমার রিয়াকশন করে কোনো একটা প্রোডাক্ট দিচ্ছে আর কি। মানে ওভারঅল রিয়াকশন হচ্ছে এরকম একটা সিচুয়েশন যে এ প্লাস বি
ওভারঅল রিয়াকশনটা হচ্ছে এরকম টাইপের একটা রিয়াকশন আমি কনসিডার করতে চাইছি, যেখানে এ গ্যাস ফেজে আছে, বি গ্যাস ফেজে আছে, সেখান থেকে তোমার কোনো একটা প্রোডাক্ট তৈরি হয়েছে। আচ্ছা, এবারে এই যখন বায়োমলিকুলার রিয়াকশন হয়, বায়োমলিকুলার রিয়াকশনটা দুটো মেকানিজমে চলে। একটা মেকানিজমকে বলা হয়, 1 নম্বর মেকানিজম হচ্ছে তোমার ল্যাংমুর হিনসেলুড মেকানিজম, আর 2 নম্বর যে মেকানিজমটা সেটাকে বলা হয় হচ্ছে ল্যাংমুর রাইডেল বা এলি রাইডেল মেকানিজম। আচ্ছা, তফাৎটা কি খেয়াল করো, যে এখানে যেটা হচ্ছে যে এ সে ওই সলিড সারফেসের সাথে যুক্ত হলো এস, আর বি সলিড সারফেসে যুক্ত হলো বিএস। তার মানে ব্যাপারটা কি হচ্ছে না, এই ধরো তোমার কোনো একটা সলিড সারফেস আছে, হ্যাঁ, সেটা হচ্ছে এ সে আলাদা করে সলিডের সঙ্গে যুক্ত হবে, আবার বি সে হচ্ছে তোমার আলাদা করে সলিডের সঙ্গে তোমার যুক্ত হচ্ছে, মানে এও এস এর সঙ্গে যুক্ত হচ্ছে, বিও এস এর সঙ্গে তোমার যুক্ত হচ্ছে। মানে এটা হচ্ছে একদম আলাদা আলাদা, মানে ইন্ডিপেন্ডেন্ট, এ আর বি ইন্ডিপেন্ডেন্টলি সলিড সারফেসের সাথে অ্যাডজর্ব হয়ে হচ্ছে। এবং তারপরে এই অ্যাডজর্ব যে জিনিসগুলো, মানে আমি যদি এইরকম করে লিখি, মানে মেকানিজমটা এইভাবে না লিখে তোমাকে জাস্ট দেখাই, যে তোমার মানে এই ধরো একটা, আমি এইটুকু দেখাচ্ছি, এইটা, আর এটা কন্টিনিউয়াস, আমি ইচ্ছা করে আলাদা করে লিখছি আর কি। এখানে ধরো বি অ্যাডজর্ব হয়েছে, তাহলে কি হলো, এ অ্যাডজর্ব হলো, এইটাকে তুমি নাম দিচ্ছ এস, যেটা সলিড ফেজে আছে, বি অ্যাডজর্ব হয়েছে, তার নাম দিচ্ছ তুমি বিএস, যেটা সলিড ফেজে আছে। এবার এরা রিয়াক্ট করছে, রিয়াক্ট করে তোমার প্রোডাক্ট তৈরি করছে, আর তোমার ক্যাটালিস্ট যেটা সেটা হচ্ছে রিজেনারেটেড হয়ে যাচ্ছে। তার মানে এইটার সঙ্গে এইটার জাস্ট রিয়াকশন, হ্যাঁ, রিয়াকশন হয়ে তোমার জাস্ট বেসিক্যালি একটা প্রোডাক্ট তৈরি হয়ে গেল, আর সলিড সারফেস যেমন আছে এটা ফ্রি হয়ে গেল। তাহলে এইটা একটা মেকানিজম, হ্যাঁ। আচ্ছা, এবারে এর সাথে কম্পেয়ার করো ল্যাংমোর রিডেল বা এল রিডেল মেকানিজম। সেখানে কি হচ্ছে না, এ অ্যাডজর্ব হলো, মানে ব্যাপারটা কিরকম হচ্ছে না, এ অ্যাডজর্ব হচ্ছে, বি কিন্তু অ্যাডজর্ব হচ্ছে না। কি হলো না, এ অ্যাডজর্ব হয়ে আছে, তখন হচ্ছে তোমার বি গ্যাস অবস্থায় এখানে চলে এলো, মানে এ এস অ্যাডজর্ব হয়ে আছে, বি কিন্তু অ্যাডজর্ব হচ্ছে না, বি জাস্ট গ্যাস অবস্থায় এলো, এসে সে বেসিক্যালি প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে, আর তোমার সাবস্ট্রেটটা এখানে লেখা উচিত ছিল, সাবস্ট্রেটটা সেটা তোমার বেসিক্যালি ফ্রি হয়ে যাচ্ছে। তাহলে দুটো মেকানিজমের তফাৎটা দেখো, যে ওভারঅল রিয়াকশনটা এই পার্টিকুলার কেসে তুমি যখন করছো তখন হচ্ছে এও অ্যাডজর্ব হলো, বিও অ্যাডজর্ব হলো, তারপরে অ্যাডজর্বে রিয়াক্ট করছে। এবং ওভারঅল রিয়াকশনটা যদি তুমি দেখো, তাহলে যে এই যে সব কেটে কুটে গিয়ে ওভারঅল রিয়াকশনটা তোমার এইটা হয়ে যাচ্ছে, এইটা। আর এইখানে কিন্তু ওভারঅল রিয়াকশনটা দেখো, তাহলে কি হচ্ছে দেখো না, তোমার বেসিক্যালি এইটা আর এইটা যদি যুক্ত হয়, তাহলে কেটে কুটে গেল। এখানে কিন্তু তোমার এক সেকেন্ড, এইটা দেখ, এইটা মেকানিজমটা অ্যাকচুয়ালি এখানে এসটা থাকা কথা নয় আর কি। মানে ওভারঅল মেকানিজমটা তোমার একই রকম, যে এখানে তো তোমাকে বুঝতে হবে যে যেহেতু এটা ক্যাটালিস্ট, এখানে এটা ভুল হয়েছে, যেহেতু এসটা তোমার ক্যাটালিস্ট, তাকে রিজেনারেটেড হয়ে যেতে হবে। তাহলে এখানে দেখো ওভারঅল রিয়াকশনটা এরকম, তাহলে ওভারঅল রিয়াকশনটা একই, শুধু কি মেকানিজমটা আলাদা। এবং মেকানিজমের তফাৎ নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারছো, যে ল্যাংমুর হিনসেলুড মেকানিজম হচ্ছে এও অ্যাডজর্ব হবে, বিও অ্যাডজর্ব হবে, অ্যাডজর্ব এ আর অ্যাডজর্ব বি তারা রিয়াক্ট করবে। এবং সেই পার্টিকুলার কেসে যেহেতু এ অ্যাডজর্ব হলো, তাহলে তার জন্য তোমার বেসিক্যালি ফ্র্যাকশন অফ অ্যাক্টিভ সাইট অকুপাইড বাই এ, সেটা তুমি বের করে ফেলতে পারবে। আমি আগের দিন দেখিয়েছি, আগের দিন এই ফর্মুলাগুলো তোমাকে দেখিয়েছিলাম, মানে ল্যাংমুর অ্যাডজর্ব সাইকোথামের কনটেক্সটে। বি সে আলাদা করে অ্যাডজর্ব হচ্ছে, তার জন্য ফ্র্যাকশন অফ অ্যাক্টিভ সাইট অকুপাইড সেটা তুমি পেয়ে গেলে। আর আলটিমেট রেট অফ দ্য রিয়াকশন, যেটা বায়োমলিকুলার রিয়াকশনের জন্য K2 ইন্টু থিটা ইন্টু থিটা বি, এইটা হচ্ছে তোমার আলটিমেটলি ভেলোসিটি অফ দ্য রিয়াকশন হলো। আর এই পার্টিকুলার কেসে কি হচ্ছে, এর ক্ষেত্রে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি অ্যাডজর্ব যেহেতু এ হয়, তাহলে ফ্র্যাকশন অফ অ্যাক্টিভ সাইট অকুপাইড সেটা হচ্ছে থিটা এ, সেটা তুমি বের করে ফেললে। আর রেট অফ দ্য রিয়াকশন হচ্ছে ভি হচ্ছে K2 থিটা ইন্টু বি, যেহেতু অ্যাডজর্ব হচ্ছে না, বিটা গ্যাস অবস্থায় ছিল, সেখানে তার করসপন্ডিং পার্সিয়াল প্রেসার। তাহলে এইটা হচ্ছে তোমার ওভারঅল রেট অফ দ্য রিয়াকশন। তাহলে জাস্ট এই দুটো মেকানিজমের তফাৎ পরিষ্কার তো, হ্যাঁ, সেটাকে তাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম? ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। তাহলে এই যে তোমার এইটাই হচ্ছে অল অ্যাবাউট তোমার হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস।
তাহলে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস নিয়ে যে কোশ্চেন্স গুলো পড়েছে দেখবে এই যতটুকু আমি বলেছি এর মধ্যেই তুমি কিন্তু পুরো জিনিসটাকে পাবে। হ্যাঁ, যে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসে 5টা ইম্পর্টেন্ট স্টেপস, তার মধ্যে কোন দুটো আরডিএস, হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসে কেন রেট অফ দ্য রিঅ্যাকশন বেড়ে যায়, হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস যদি ইউনিমলিকুলার গ্যাস ফেজ হয় তাহলে ল্যাংমুরে অ্যাডজর্পশন আইসোথাম থেকে তোমার জাস্ট ওই মানে এইখান থেকে মেনলি কোশ্চেন গুলো পড়ে আর কি, যে ভেলোসিটি ভার্সেস প্রেসার প্লট, লো প্রেসারে কেমন হবে, হাই প্রেসারে কেমন হবে, 1/v ভার্সেস 1/p প্লট, তার স্লোপ ইন্টারসেপ্ট কেমন, সেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম, এগুলো নিয়ে কথাবার্তা বলা। আর ইনহিবিশন হলে কি হচ্ছে সেটাকে দেখলাম। আর বায়োমলিকুলার হলে তার করসপন্ডিং দুটো মেকানিজম চলে, একটা ল্যাংমোর হিনচেলুড মেকানিজম আর একটা হচ্ছে ল্যাংমোর রাইডেল বা এলি রাইডেল মেকানিজম। হ্যাঁ, এবং সেখানে কোথায় কি অ্যাকচুয়ালি ডিস্টিংক্টিভ ফিচার্স গুলো আছে সেইটা সম্বন্ধে তোমার পরিষ্কার ধারণা রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর আমি এই সারফেস টেনশন পার্টটা আমি শেষে আলোচনা করছি, কারণ এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পার্ট। আমি কলয়েড পার্টটা হচ্ছে অনেক ছোট, সেই কলয়েড পার্টটা আমি কুইকলি আগে একটুখানি বলে নিই, মিনিট 15 সময় লাগবে, তারপরে আমি সারফেস টেনশন পার্টটাকে আলোচনা করবো। মানে যারা গেট দেবে না, শুধুমাত্র নেট দেবে, তাদের কিন্তু সারফেস টেনশনটা দেখবে সিলেবাসে নেই। যদি তারা গেট দেবে বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দেবে আর কি, টিআই পাওয়ার বা আরো সব বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম বা ইন্টারভিউ আর কি, তাদের সারফেস টেনশনটা কাজে লাগবে। হ্যাঁ, সেই জন্য সেটা আমি পড়িয়ে দেবো, আজকেই পড়িয়ে দেবো, কিন্তু সেটা আমি শেষে আসছি। আচ্ছা দেখো, কলয়েড নিয়ে কিন্তু শুধুমাত্র এই স্টেবিলিটি অফ কলয়েড নিয়ে কথাবার্তা তোমায় বলতে পারে, তুমি সিলেবাসটা দেখবে, সিলেবাসে এক্সপেশালি এটা বলা আছে স্টেবিলিটি অফ কলয়েড, আর কিছু কিন্তু বলেনি, আমরা সেইটাই মেনলি ফোকাস করব। তার সাথে কিছু কিছু কথা না বললেই নয়, সেটা আমি এখানে বলে দিচ্ছি। না, এ কলয়েডাল সিস্টেম is a heterogeneous system consisting of a mechanical mixture of particles between 1 nanometer to 100 nanometer dispersed in a continuous phase। তাহলে যেটা ইম্পর্টেন্ট, যে একটা মানে তোমার একটা যেমন একটা টু সলিউশন যখন তুমি কনসিডার করো, টু সলিউশনের ক্ষেত্রে তোমার একটা সলভেন্ট থাকে আর একটা সলিউট থাকে, ঠিক একই রকম ভাবে তুমি যদি একটা কলয়েডাল সলিউশন বা কলয়েডাল সিস্টেম কনসিডার করো, কলয়েডাল সিস্টেমের ক্ষেত্রে এই সলভেন্ট যেটা, এই সলভেন্টের বদলে থাকে একটা কন্টিনিউয়াস ডিসপারশন মিডিয়াম, আর সলিউটের বদলে থাকে হচ্ছে একটা ডিসপার্সড ফেজ। যেমন এখানে থাকে সলভেন্ট এবং সলিউট, তার বদলে এখানে থাকে হচ্ছে ডিসপারশন মিডিয়াম আর হচ্ছে ডিসপার্সড ফেজ। এইটা এটা প্রথম একটা জিনিস, এটা মাথায় রাখবে। আর এবারে যেটা কথা, এই যে ডিসপার্স ফেজে এই যে পার্টিকেল সাইজগুলো, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে যখন টু সলিউশন তৈরি করে তখন যে সলিউট পার্টিকেলগুলো, তাদের যদি তুমি রেডিয়াস বা ডায়ামিটারটাকে দেখো, ডায়ামিটারটা মোটামুটি হবে লেস দ্যান ইকুয়াল টু 10⁻⁸ সেন্টিমিটার এই অর্ডারে, বা 10⁻⁸ বা 10⁻⁷ বলে অনেকে, 10⁻⁷ সেন্টিমিটার ধরো এই অর্ডারে, 10⁻⁷ সেন্টিমিটার থেকে ছোট। আর এইখানে যখন কলয়েডাল পার্টিকেলস হবে তখন ডিসপার্স ফেজ, সেইখানে যে ডায়ামিটারটা সেইটা হচ্ছে তোমার অফ দ্য অর্ডার অফ 10⁻⁴ সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার এই অর্ডার, 10⁻⁴ সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার এই অর্ডারে আর কি। ঠিক আছে, তাহলে এই পার্টিকেল সাইজটা তোমায় প্রথমে বুঝে নিতে হলো আর কি। ঠিক আছে, আচ্ছা এবারে নেক্সট যে পার্টটা, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যখন তুমি একটা কলয়েডাল সিস্টেম তৈরি করবে, হ্যাঁ, সেই প্রিপারেশনের সময় তোমার 3টে ইম্পর্টেন্ট স্টেপ তোমাকে মাথায় রাখতে হয়। প্রথম ইম্পর্টেন্ট স্টেপ যেটা আছে, টু ব্রিং দ্য পার্টিকেলস ইন কলয়েডাল ডাইমেনশন, পার্টিকেলগুলো কলয়েডাল ডাইমেনশন আনতে হয়, কারণ সাইজটা ওই মাঝামাঝি সাইজ হতে হয়, আর সাইজটা যদি আরো বড় হয়ে গেছে তাহলে সাসপেনশন তৈরি পড়বে, নিচে থিতিয়ে পড়বে। এটা 2 নম্বর হচ্ছে যে তোমাকে টু স্টেবিলাইজ দ্য colloidal system by adding ইলেকট্রোলাইট, একটা ইলেকট্রোলাইট অ্যাড করে তাকে স্টেবিলাইজ করতে হয়। মানে কলয়েডাল পার্টিকেলস গুলো দেখা যায় সারা বেসিক্যালি চার্জ পিসিস হয়, তাদের অ্যাডজর্পশন প্রপার্টি করে না সারফেসে কিছু চার্জকে সে অ্যাবজর্ব করে রাখে, সে চার্জ পিসিস থাকে,
হ্যাঁ, তাহলে কলাইডাল সিস্টেমে ওই যে বাইরে চার্জটা থাকতে হবে, তবে কলাইডাল স্টেবল হবে আর কি। স্টেবিলাইজ করার জন্য তোমাকে যদি ইলেকট্রোলাইট অ্যাড করতে হবে, এই ইলেকট্রোলাইট অ্যাড করে তাকে স্টেবিলাইজ করাটাকে বলা হয় পেপটাইজেশন। আর 3 নম্বর হচ্ছে জাস্ট রিমুভ এক্সেস ইলেকট্রোলাইট। যে ইলেকট্রোলাইট সেটা যেটা এক্সেস রয়ে গেছে সেটাকে তুমি জাস্ট রিমুভ করে দাও। এই রিমুভ করার যে রাস্তাটা তাকে বলা হচ্ছে তোমার ডায়ালিসিস। ঠিক আছে, তাহলে জাস্ট প্রথমে যেটা ইম্পর্টেন্ট যে কলয়েডাল, মানে এমনি আমাদের বইটাই যদি দেখো তাহলে দেখবে কলয়েডাল সিস্টেম, সেখানে ট্রু সলিউশন, কলয়েডাল সিস্টেম এবং সাসপেনশন তাদের জাস্ট ডিফারেন্সগুলো বলা আছে। এবার কলয়েডের প্রিপারেশন নিয়ে বেশ কিছুটা সময় জাস্ট বলা আছে। তোমার কনডেনসেশন মেথড বা ডিসপারশন মেথড ইত্যাদি দিয়ে তোমার কলয়েডাল পার্টিকেলগুলোকে প্রথমে কলয়েডাল ডাইমেনশনে নিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে এক্সট্রা ইলেকট্রোলাইট অ্যাড করে তাকে স্টেবিলাইজেশন দিতে হবে, সেই প্রসেসটা করে পেপটাইজেশন। আবার এক্সেস ইলেকট্রোলাইট যদি থেকে যায় তাহলে কলয়েডাল সিস্টেমটা হচ্ছে তোমার কোয়াগুলেট করে যাবে বা মানে তোমার প্রকুলেট করে যাবে। সেই জন্য তোমাকে এক্সেস ইলেকট্রোলাইটকে রিমুভ করতে হবে, যেটাকে বলা হচ্ছে ডায়ালিসিস। আচ্ছা, ডায়ালিসিস নিয়ে একবার কোশ্চেন পড়েছে দেখলাম, সেই জন্য আমি এইখানে জাস্ট একটুখানি বলে নিচ্ছি যে পিউরিফিকেশন অফ কলয়েডাল সিস্টেম, এই ডায়ালিসিস তার অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কি সেটা একটুখানি আমি লিখে রেখেছি, কারণ একবার পড়েছে 2 নম্বরের কোশ্চেন। দ্য প্রসেস অফ সেপারেটিং দ্য ইম্পিউরিটি পার্টিকেলস অফ টু সলিউশন ডাইমেনশন, মানে ক্রিস্টালয়েড যাকে বলা হয়, ফ্রম অ্যান ইমপিওর সল by means of diffusion through a suitable membrane such as parchment paper or cellophane membrane is called dialysis. তাহলে ডায়ালিসিস জিনিসটা কি হলো না, তোমার ওই যে কলয়েডাল সিস্টেম থেকে টু সলিউশন, মানে যেটা ইলেকট্রোলাইট বেসিক্যালি তাকে জাস্ট রিমুভ করার যে রাস্তাটা সেটাই হচ্ছে তোমার ডায়ালিসিস আর কি। আর এবং এই ডায়ালিসিস করার জন্য হচ্ছে তোমার এই যে কন্টেনারটা তুমি নিয়েছো, সেই কন্টেনারটা পার্চমেন্ট পেপার বা সেলোফোন পেপারের তৈরি। আর নর্মাল ডায়ালিসিস যেহেতু খুব স্লো প্রসেস, তাহলে এটাকে তুমি র্যাপিড করতে চাও, তাহলে মানে টু মেক ডায়ালিসিস ফাস্টার, কি করা হয় না, এর দুপাশে দুটো ইলেকট্রোড রাখা হয়। ইলেকট্রোড রাখলে এর ভেতরে যে ইলেকট্রোলাইটস গুলো আছে বা আয়ন্স গুলো আছে তারা সহজে রিমুভ হতে পারে আর কি, তখন তাকে বলা হচ্ছে ইলেকট্রোডায়ালিসিস। ডায়ালিসিস এবং ইলেকট্রোডায়ালিসিস, ঠিক আছে, এইটা একটা জিনিস কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, এবারে ওই 2 নম্বরের কোশ্চেন অনেক সময় পড়েছে দেখছি ছোটখাটো পরীক্ষাতে, এই এরকম মানে খুব কিরকম কোশ্চেন দিয়ে দিয়েছে, যেরকম হচ্ছে ইমালশন, সেখানে ডিসপার্স ফেজ এবং ডিসপার্সিভ মিডিয়াম হলো যথাক্রমে 4টে অপশন দিয়েছে। বা তোমার বললো যে তোমার একটা ফগ, হ্যাঁ, বা এয়ারোসোল, সেখানে ডিসপার্স ফেজটা কত, ডিসপার্সিভ মিডিয়ামটা কি, সেই মতো করে মানে কলয়েডেলের ডিসপার্স ফেজ এবং ডিসপার্সিভ মিডিয়াম তাদের ফিজিক্যাল স্টেটটা কি, সেই মতো করে কলয়েডের একটা ডেফিনেশন হয়, কলয়েডের একটা ক্লাসিফিকেশন হয়। এটা 8টা টাইপের যে ক্লাসিফিকেশন, সেইটা আমি এখানে সামারাইজ করে নিয়েছি, তুমি নিজে একটুখানি পড়ে নেবে। আর এবারে এই যে ডিসপার্স ফেজ যে পার্টিকেলগুলো, যেটা সলিউটের ইকুইভ্যালেন্ট আর কি, সেগুলো কেমন তার উপরে নির্ভর করে 3 রকমের কলয়েডস হতে পারে। একটা হচ্ছে মাল্টিমলিকুলার, একটা ম্যাক্রোমলিকুলার, আর একটা অ্যাসোসিয়েটেড। মাল্টিমলিকুলার মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো ছোট ছোট, কিন্তু তার অনেকগুলো মিলে তোমার বেসিক্যালি কলয়েড তৈরি করছে। যেমন তুমি ধরো ওই যে গোল্ড সল, তারপরে যে সিলভার সল, এইগুলো হচ্ছে এর এক্সাম্পল। ম্যাক্রোমলিকুল হচ্ছে একটা মলিকুলই বেশ জাইগান্টিক, যে প্রোটিন মলিকুলস, হ্যাঁ, বা যে কোনো পলিমার, হ্যাঁ, সেইগুলো হচ্ছে তোমার ম্যাক্রোমলিকুল কলয়েডের মধ্যে পড়ে। আর অ্যাসোসিয়েটেড কলয়েডস হচ্ছে তোমার এই কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে কখনো সে মনোমার ফর্মে থাকে, কখনো সে পলিমার তৈরি করতে পারে, যেমন মাইসেডির ক্ষেত্রে আর কি, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটেড কলয়েড আর কি, সেটা একটু মাথায় রাখলো। আর আরেকটা হচ্ছে যে তোমার ডিসপার্স ফেজে ডিসপার্সিভ মিডিয়ামের উপরে আসক্তি কেমন, তার উপরে কিছু কলয়েড লায়োফিলিক আর কিছু কলয়েড হচ্ছে লায়োফোবিক। যদি ডিসপার্স ফেজের ডিসপারশন মিডিয়ামের উপরে হচ্ছে বেশ গভীর আসক্তি থাকে তাহলে সেটা লায়োফিলিক, আর যদি মানে অত আসক্তি না থাকে তাহলে সেটা লায়োফোবিক। লায়োফিলিকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তুমি যদি একটা কলয়েডাল সিস্টেম থেকে ডিসপার্স ফেজ এবং ডিসপার্সিভ মিডিয়াম আলাদা করেও দাও, তারপর আবার মেশালে সে কলয়েডাল সিস্টেম তৈরি করবে, কিন্তু লায়োফোবিকের ক্ষেত্রে অত সহজ নয়, এবং তাদের যে ডিফারেন্সেস গুলো সেইটা একটুখানি ভালো করে বুঝে নেওয়ার দরকার আছে। লায়োফিলিক কলয়েড গুলো থার্মোডাইনামিক্যালি স্টেবল, আর লায়োফোবিক কলয়েড গুলো থার্মোডাইনামিক্যালি আনস্টেবল কিন্তু কাইনেটিক্যালি স্টেবল। হ্যাঁ, একবার 2 নম্বরের কোশ্চেন হিসেবে দেখলাম দিয়েছে আর কি, যে লায়োফিলিক কলয়েড গুলো সেক্ষেত্রে থার্মোডাইনামিক স্টেবল, আর লায়োফোবিক কলয়েডটা সেটা কিন্তু কাইনেটিক্যালি স্টেবল।
এটা একটু জানার দরকার আছে, এবং যে তফাৎগুলো পুরোটাকে বলা হবে। আচ্ছা, এবারে সিলেবাসে যেটা উল্লেখ করা আছে সেটা বেসিক্যালি এইটা, যে স্টেবিলিটি অফ কলয়েড, সেখান থেকে ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার, জিটা পোটেনশিয়াল। আচ্ছা, এই ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার এই জিনিসটা অ্যাকচুয়ালি ইলেকট্রোকেমিস্ট্রিতে খুব ডিটেলে পড়ানো হয়, আমাদের যতটুকু লাগবে সেটাকে আমরা একটু বলছি আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে ধরো আমি এই এই ডান দিকের ছবিটাকে এক্সাম্পল হিসেবে ধরি। ডান দিকের ছবিটা কি আছে না, এটা বেসিক্যালি ধরে নাও একটা কলয়েড পার্টিকেল, এই যে সাদা এই যে পার্টটা, এটা বেসিক্যালি তোমার একটা কলয়েড। হ্যাঁ, আচ্ছা, কলয়েড কি করছে না, সে তার সারফেসে একটা পার্টিকুলার টাইপ অফ চার্জকে অ্যাবজর্ব করে রেখে দেয়। এই যে প্লাস চার্জ তুমি দেখতে পাচ্ছ, এই যে পার্টিকুলার চার্জকে সে অ্যাবজর্ব করে রেখে দিয়েছে আর কি। হ্যাঁ, এটা তাহলে এই যে একটা মানে পার্টিকুলার চার্জকে সে অ্যাবজর্ব করে রেখে দিয়েছে আর কি। হ্যাঁ, সেইটা তোমার তার একটা উইক আছে, সেটাকে তুমি নাম দিচ্ছি স্টার্ন লেয়ার। আচ্ছা, তারপরে একটা লেয়ার আছে, হ্যাঁ, যে লেয়ারে তোমার মানে আসলে এইটা হচ্ছে ফিক্স লেয়ার আর কি। এই যে লেয়ারটা এখানকার না, এই চার্জগুলো কোনো রকম ভাবে এখান থেকে সরতে চায় না। মানে এখানে কলয়েডটা যদি অ্যাজ এ হোল যদি এই জিনিসটা ধরো নেগেটিভলি চার্জ হয়, তাহলে তার সারফেসে পজিটিভ চার্জ একটা ফিক্স লেয়ার তৈরি করে। হ্যাঁ, সেইটাকে বলা হচ্ছে তোমার স্টার্ন লেয়ার। হ্যাঁ, আর তার বাইরে একটা পোর্শন আছে যেখানে তোমার মানে একটা লেয়ার আছে বটে, কিন্তু সেখানে এই আয়নগুলো অত মানে স্ট্রংলি এরকম ভাবে মানে আটকে নেয় আর কি। বাইরে থেকে যদি নাড়াচাড়া করা হয় বা মেকানিক্যাল স্ট্রেস দেওয়া হয়, তাহলে এইখানে কনসেন্ট্রেশনগুলো পাল্টে যেতে পারে আর কি। সেটাকে তুমি বলতে পারো স্লিপিং লেয়ার বা তোমার ডিফিউজ লেয়ার। ঠিক আছে, আর একটু দূরে চলে গেলে, অনেকটা দূরে চলে গেলে, সেখানে ক্যাটায়ন এবং মানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ মোটামুটি হয় ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। এটা তাহলে দেখো, তাহলে আমি কি বলছি না, তুমি যদি একটা নেগেটিভলি চার্জ কলয়েড নাও, তার সারফেসে একটা লেয়ার প্রথমে তৈরি হচ্ছে আর কি, যেখানে তার অপোজিট চার্জ অর্থাৎ পজিটিভ চার্জের আয়ন দিয়ে, যেটা একদম ফিক্সড, সামান্য নড়াচড়া বা ইত্যাদি করলে হচ্ছে এই লেয়ারটার কিচ্ছু হয় না। এটা হচ্ছে তোমার স্টার্ন লেয়ার বা ফিক্সড লেয়ার। আর তার বাইরে আরেকটা লেয়ার আছে, যেটা শিপিং লেয়ার বা তোমার ডিফিউজ লেয়ার, যেখানে হয়তো এটা যদি নেগেটিভলি চার্জ হয়, মোটামুটি পজিটিভ চার্জের কনসেন্ট্রেশন বেশি আছে, যদি একটু নাড়াচাড়া করা হয় বা মেকানিক্যাল স্ট্রেস দেওয়া হয়, তাহলে কিন্তু এই ডিফিউজ লেয়ারের কনসেন্ট্রেশনটা পাল্টাতে পারে। আর এই কলয়েডের পার্টিকেল থেকে অনেকটা দূরে চলে গেলে ক্যাটায়ন এবং অ্যানায়ন তারা র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছে এবং সেই জায়গাটা মোরালে নিউট্রালের মতো। আর এবারে আমি যদি জাস্ট এই সেন্টার থেকে ডিস্টেন্সের সঙ্গে আমি যদি মানে পোটেনশিয়ালটাকে প্লট করি, হ্যাঁ, তাহলে যেটা দেখতে পাচ্ছি পোটেনশিয়ালটা না এই রকম ভাবে গ্র্যাজুয়ালি তোমার কমছে। আর এবারে দেখো, এই যে তোমার এই তোমার আচ্ছা, প্রথমে এটা বলি যে এইরকম ভাবে পোটেনশিয়ালটা জাস্ট তোমার কমছে। আচ্ছা, এবারে এই তোমার দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে ফিক্স লেয়ার যেটা স্টার্ন লেয়ার এবং বাল্ক, তাদের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা, সেটাকে বলা যায় ডাবল লেয়ার পোটেনশিয়াল। মানে ফিক্স লেয়ার এবং বাল্কে বেসিক্যালি ওটা নিউট্রাল হয়ে গেছে বলে পোটেনশিয়ালটা জিরোর দিকে গেছে। তাহলে ফিক্স লেয়ার এবং বাল্কের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, তাকে বলা হয় ডাবল লেয়ার পোটেনশিয়াল। আর ডিফিউজ লেয়ার এবং বাল্কের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, তাকে বলা যায় জিটা পোটেনশিয়াল। তাহলে খেয়াল করো, ফিক্স লেয়ার এবং বাল্কের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা, তাকে বলা যায় ডাবল লেয়ার পোটেনশিয়াল। আর তোমার এই ডিফিউজ লেয়ার এবং বাল্কের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, তাকে হচ্ছে জিটা পোটেনশিয়াল। আচ্ছা, এবারে দেখো, যখন দুটো কলয়েড পার্টিকেল একে অপরের কাছে আসার চেষ্টা করবে, তখন প্রথম যে রিপালশনটা তারা ফিল করবে, সেটাকে ডিফিউজ লেয়ারের সঙ্গে ডিফিউজ লেয়ারের। তাহলে ডিফিউজ লেয়ারের সঙ্গে ডিফিউজ লেয়ারের রিপালশন ফিল করছে বলেই কিন্তু সে আর কাছাকাছি আসতে পারছে না, তারা জুড়ে গিয়ে বড় হয়ে গিয়ে ফ্লোকুলেট করতে বা কোয়াগুলেট করতে পারছে না। তাহলে খেয়াল করে দেখো, ইট ইজ দ্য ডিফিউজ লেয়ার হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য স্টেবিলিটি অফ দ্য কলয়েড। যে আমার প্রথমে কলয়েড আছে, তার বাইরে ফিক্সড লেয়ার, তার বাইরে ডিফিউজ লেয়ার। এবার দুটো কলয়েড পার্টিকেল যদি যখন কাছাকাছি যখন আসতে চাইছে, প্রথম এর ডিফিউজ পার্ট আর ওর ডিফিউজ পার্ট, তারা হচ্ছে একে অপরকে রিপেল করছে। মানে একটা সিস্টেম, একটা পার্টিকুলার টাইপ অফ কলয়েড পার্টিকেল সবাই তো একই চার্জের, আইদার ক্যাটায়নিক অথবা অ্যানায়নিক। তাহলে অ্যানায়নিক যদি হয়, তাহলে তোমার যেটাকে বলা হয় ডিফিউজ লেয়ারটা, সেটা হচ্ছে পজিটিভ চার্জের কনসেন্ট্রেশনটা বেশি। তারা যখন তোমার কাছাকাছি আসার চেষ্টা করছে তখন একটা রিপালশন ফিল করছে, সেগুলো একসাথে জুড়তে পারছে না, সেটাই তোমার কলয়েডের স্টেবিলিটি দিচ্ছে। তাহলে খেয়াল করে দেখো যে আমি জাস্ট উপরে কোয়ালিটেটিভলি বলছি যে একটা কলয়েড
তার ডিফিউজ লেয়ার আর এই কলারের ডিফিউজ লেয়ার একে অপরকে রিপেল করছে। রিপেলটা কখন করবে? রিপেলটা করবে তখনই যখন হচ্ছে ডিফিউজ লেয়ারে কোন একটা পার্টিকুলার টাইপ অফ চার্জের কনসেন্ট্রেশনটা বেশি আছে। তাহলে ডিফিউজ লেয়ারে একটা পার্টিকুলার চার্জের কনসেন্ট্রেশন বেশি আর বাল্কে সেটা নিউট্রাল। তাহলে এই যে একটা যেখানে চার্জের কনসেন্ট্রেশন বেশি এবং বাল্ক তাদের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেটাই তো আমি জিটা পোটেনশিয়াল বলছি। তার মানে দেখো যে বাল্কের তুলনায় ডিফিউজ লেয়ারে চার্জের কনসেন্ট্রেশন যত বেশি হবে সকল জিটা পোটেনশিয়ালের ভ্যালুটা তত বেশি হবে, আর জিটা পোটেনশিয়ালের ভ্যালু যত বেশি হবে কলারটা তত বেশি স্টেবল হবে। সেই জন্য এই জিটা পোটেনশিয়ালের ভ্যালুর উপরে নির্ভর করে তোমার স্টেবিলিটি নিয়ে কথাবার্তা বলা হয়েছে। জিটা পোটেনশিয়াল 0 থেকে 10 মিলিভোল্ট হলে সে র্যাপিড কোয়াগুলেশন আর প্রকুলেশন সে তাকে স্টেবিলিটি দিতে পারবে না। 10 থেকে 30 হলে ইনসিপিয়েন্ট ইনস্টেবিলিটি, মানে হয়তো তৈরি হলো, তৈরি হওয়ার পরই সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। 30 থেকে 40 হলে মডারেট স্টেবিলিটি, 40 থেকে 60 হলে গুড স্টেবিলিটি, আর গ্রেটার দেন যদি 60 হতো আর কি, 61 লিখতে হবে না, গ্রেটার দেন যদি তোমার 60 হতো আর কি, তাহলে সেটাতে এক্সেলেন্ট স্টেবিলিটি। তাহলে দেখো জিটা পোটেনশিয়াল যত বেশি হচ্ছে একটা কলাইডাল সিস্টেম কিন্তু তত বেশি স্টেবল হচ্ছে। তাহলে কোয়ালিটি বুঝতে পারলে যে কি করে ডাবল লেয়ার এবং জিটা পোটেনশিয়াল কোন একটা কলাইডের স্টেবিলিটি দিচ্ছে এবং জিটা পোটেনশিয়ালের ভ্যালু থেকে তুমি কেমন করে স্টেবিলিটি বলতে পারবে। বোঝাতে পারলাম জিনিসটা? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। স্যার ওই জিটা পটেনশিয়ালের সংজ্ঞাটা বলবেন? আচ্ছা, জিটা পোটেনশিয়ালটা হচ্ছে দেখো এই ছবিতে হচ্ছে তোমার মানে মানে পোটেনশিয়াল ডিফারেন্স between the diffuse layer and the bulk. বাল্ক মানে কলার থেকে অনেকটা দূরে আর কি। এই যে এটা পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য ডিফিউজ লেয়ার এন্ড দ্য বাল্ক ইজ কল্ড জিটা পোটেনশিয়াল। আর একটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স between the fixed layer and the bulk. Potential difference between the fixed layer and the bulk is called ডাবল লেয়ার পোটেনশিয়াল। তাহলে এই জন্য এইটা হচ্ছে তোমার ফিক্সড লেয়ার, এই ফিক্সড লেয়ার এবং বাল্কের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে তোমার ডাবল লেয়ার পোটেনশিয়াল, আর এইটা হচ্ছে তোমার ডিফিউজ লেয়ার এবং বাল্কের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে জিটা পোটেনশিয়াল। ঠিক আছে? হ্যাঁ স্যার। এটাই তোমাদের মেনলি সিলেবাসে আছে, কিন্তু আমি 2 নম্বরের কোশ্চেন হিসেবে অনেক জায়গায় যে কোশ্চেনগুলো পড়েছে সেটা আমি একটুখানি অ্যানালিসিস করে দিচ্ছি বা আলোচনা করে দিচ্ছি। একটা হচ্ছে হার্ডি-শুলজ রুল, মানে কলয়েডের ডিসকাশনে হার্ডি-শুলজ রুল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি জানো যে কলয়েডগুলো ইউজুয়ালি কোনো একটা চার্জের হয়, তাহলে এবার অপোজিট চার্জের আয়ন যদি অ্যাড করা হয় তাহলে সে বেসিক্যালি কি হবে, ওই চার্জটাকে নিউট্রালাইজ করা মানে বেসিক্যালি জিটা পোটেনশিয়ালটাকে কমে গিয়ে সে বেসিক্যালি ফ্লোকুলেট করে যাবে। তাহলে ওই কোন একটা মানে পার্টিকুলার চার্জের কলয়েড তার যে ফ্লোকুলেট করাটা সেটা নির্ভর করবে কিসের উপরে? দুটো জিনিসের উপরে। একটা হচ্ছে যে অপোজিট চার্জের আয়নগুলোই শুধুমাত্র রেসপন্সিবল হবে ফর ফ্লোকুলেশন, মানে কলয়েডটা যদি তোমার নেগেটিভ চার্জের হয় তাহলে পজিটিভ চার্জের আয়নগুলোই রেসপন্সিবল হবে ফর ফ্লোকুলেশন, আবার কলয়েডটা যদি পজিটিভ চার্জের হয় তাহলে নেগেটিভ চার্জের আয়নগুলোই রেসপন্সিবল ফর ফ্লোকুলেশন, সেটা প্রথম ল। আর সেকেন্ডটা হচ্ছে যে যে চার্জটা তুমি যে আয়নটা তুমি বাইরে থেকে অ্যাড করছো ফ্লোকুলেট করার জন্য, এই পার আয়ন চার্জের পরিমাণ যত বেশি হবে তত কম পরিমাণ লাগবে টু ফ্লোকুলেট। ঠিক আছে? মানে যেটা কথা হচ্ছে যে ধরো আমি যদি কম্পেয়ার করি যে তুমি ধরো কোন একটা নেগেটিভলি চার্জ তুমি কলয়েড নিয়েছো, তাহলে নেগেটিভলি চার্জ যদি কলয়েড নাও তাহলে ক্যাটায়ন সে বেসিক্যালি রেসপন্সিবল হবে ফর ফ্লোকুলেশন। এবার আমি Na+ নিচ্ছি, বেরিয়াম প্লাস নিচ্ছি, অ্যালুমিনিয়াম 3+ নিচ্ছি, আর ধরো থোরিয়াম 4+ নিচ্ছি। তবে কোশ্চেন হচ্ছে কোনটা বেশি লাগবে কোনটা কম লাগবে। অবভিয়াসলি হচ্ছে যার চার্জের পরিমাণ যত বেশি সে তত কম পরিমাণ লাগবে। ঠিক আছে? এটা হচ্ছে মোদ্দা কথা। তাহলে এই দুটোকেই বলা হচ্ছে তোমার হার্ডি-শুলজ রুল। তাহলে কি বলা হচ্ছে না, দ্য এফেক্টিভ আয়নস অফ দ্য ইলেকট্রোলাইট ইন ব্রিঙ্গিং অ্যাবাউট কোয়াগুলেশন
are those which carry charge opposite to that of the colloidal particles. These ions are called coagulating ions or flocculating ions. Greater is the valency of the coagulating or the flocculating ion, greater is its power to bring about coagulation. More precisely, critical coagulation concentration varies with the inverse 6 power of the valence of the counter ion. হ্যাঁ, এটা বেসিক্যালি তোমার এই যে এই ইনভার্স 6 পাওয়ারটা তুমি ভুলে যেতে পারো এখন, মানে এটা বেসিক্যালি হচ্ছে তোমার আরো কোয়ান্টিটেটিভ বললে যেটা দাঁড়ায় আর কি। হ্যাঁ, সেটা তুমি ভুলে যেতে পারো। তুমি এইটুকু মনে রাখো যে মানে এটা হচ্ছে তোমার মানে অপোজিট এফেক্ট ইন দ্য সেন্স যে তোমার কলায়েডটা যে চার্জে, তাহলে অপোজিট চার্জের আয়ন সে বেসিক্যালি রেসপন্সিবল হচ্ছে ফর কোয়াগুলেশন এইটা। আর অবশ্যই যে অপোজিট চার্জের আয়নটা তুমি দিচ্ছি তার চার্জ যত বেশি হবে তত কম পরিমাণ লাগবে। আর এই কতখানি কনসেন্ট্রেশন লাগবে সেটাকে বলা হয় ক্রিটিক্যাল কোয়াগুলেটিং কনসেন্ট্রেশন। এই যে দেখো এখানে এই বিভিন্ন রকমের টাইপ অফ ইলেকট্রোলাইট, ফর্মুলা অফ দ্য ইলেকট্রোলাইট এবং সিসিসি ভ্যালু আর কি। সিসিসি মানে হচ্ছে এখানে সিসিসি হচ্ছে ক্রিটিক্যাল, এই সি ফর ক্রিটিক্যাল আর এই সি হচ্ছে কোয়াগুলেটিং আর শেষের সিটা হচ্ছে কনসেন্ট্রেশন। মানে বেসিক্যালি ক্রিটিক্যাল কোয়াগুলেটিং কনসেন্ট্রেশন বা সিসিসি ভ্যালুটা হচ্ছে তোমার কম হবে যত এই অপোজিট চার্জের আয়নের চার্জটা যত বেশি আর এটা, ঠিক আছে। তাহলে এটা জাস্ট সিম্পলি কি না, দিস ইজ অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইট রিকোয়ার্ড টু ইনডিউস কোয়াগুলেশন। এটা জাস্ট তুমি বলতে পারো যে অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইট required to induce coagulation, মানে coagulation স্টার্ট হচ্ছে আর required to induce coagulation। ঠিক আছে, তাহলে হার্ডিস রুলটা তুমি বুঝে গেলে। আর একটা জায়গা থেকে নিউমেরিক্যাল প্রবলেমও পড়েছে এবং কোশ্চেনও পড়েছে, মানে 2 নম্বরের কোশ্চেনে পড়েছে, সেটা হচ্ছে গোল্ড নাম্বার। আচ্ছা, গোল্ড নাম্বার জিনিসটা একটুখানি বলি, সেটা হচ্ছে এই যে লায়োফোবিক কলয়েড গুলো তো এরকম স্টেবল নয়। হ্যাঁ, এবারে দেখা যায় যে লায়োফোবিক কলয়েডে যদি কোনো একটা লায়োফিলিক কলয়েড অ্যাড করা হয় তাহলে সে কিন্তু স্টেবিলিটি পায়। ঠিক আছে, এবারে ওই এই যে লায়োফিলিক কলয়েডের এই যে প্রপার্টিটাকে বলা হয় তার প্রোটেক্টিভ অ্যাকশন। তাহলে দেখ আমি কি বলছি যে লায়োফোবিক কলয়েডকে স্টেবল করার জন্য লায়োফিলিক কলয়েড তুমি অ্যাড করতে পারো এবং লায়োফিলিক কলয়েডের এই গুণটাকে বলা হয় তার প্রোটেক্টিভ অ্যাকশন। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যদি তুমি লায়োফিলিক কলয়েড অ্যাড করো তোমাকে দেখতে হবে যে তোমার কতটা মানে কি বলবো, মানে তাকে ওই প্রোটেক্ট করার জন্য আর কি। মানে আমি বলছি যে যখন তুমি ওই অল্প, মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অল্প পরিমাণ লায়োফিলিক কলয়েড দিলেই হচ্ছে লায়োফোবিক কলয়েডটা স্টেবল হয়ে যাচ্ছে। আবার কারো কারো ক্ষেত্রে অনেক বেশি লায়োফিলিক কলয়েডের পরিমাণটা দিতে হচ্ছে তোমার লায়োফোবিক কলয়েডটাকে তোমার স্টেবল করার জন্য। তাহলে এইটাকে হচ্ছে বললাম কোয়ালিটেটিভলি। তবে সেটা কি কোয়ান্টিটেটিভলি এক্সপ্রেস করা হচ্ছে একটা নাম্বার দিয়ে, যাকে বলা হচ্ছে তোমার গোল্ড নাম্বার। আসলে একটা স্ট্যান্ডার্ড গোল্ড সল নেওয়া হচ্ছে, সেই গোল্ড সল সে বেসিক্যালি লায়োফোবিক কলয়েড, তাকে তুমি জাস্ট বেসিক্যালি ওই নষ্ট করছো, মানে লায়োফোবিক কলয়েডটাকে তুমি জাস্ট কোয়াগুলেট করাচ্ছ। তাহলে কতখানি লায়োফিলিক কলয়েড দিলে এই তোমার একটা স্ট্যান্ডার্ড গোল্ড সল সে বেসিক্যালি কোয়াগুলেট করাটা শুরু হয়ে যাচ্ছে, সেটাই তোমার গোল্ড নাম্বার। সেটাকে ফর্মালি ডিফাইন করা হচ্ছে এইরকম ভাবে, গোল্ড নাম্বার ইজ ডিফাইন্ড অ্যাজ ওয়েট অফ দ্য ড্রায়েড প্রোটেক্টিভ এজেন্টস ইন মিলিগ্রামস। মানে এটা বেসিক্যালি লায়োফিলিক কলয়েডটা আর কি। আর লায়োফিলিক কলয়েডকে তুমি পাউডার ফর্মে জাস্ট পাবে, কারণ লায়োফিলিক কলয়েডের যেটা মজা তার সলভেন্টের প্রতি বা ডিসপারশন মিডিয়ামের প্রতি কিন্তু স্ট্রং অ্যাফিনিটি আছে। তাহলে তুমি মিডিয়াম থেকে আলাদা করে নেওয়ার পরে আবার যদি তুমি মিশিয়ে দাও তাহলে কিন্তু আবার সেই কলয়েডটা রিজেনারেটেড হয়ে যেতে পারে। সেই জন্য তুমি চাইলে লায়োফিলিক কলয়েডটাকে ড্রাই অবস্থায় নিতে পারো। তাহলে কি বললাম, weight of the dried protective agent in milligram which when added to 10 ml of standard gold sol, standard gold solটা হচ্ছে 0.0053 to 0.0058% is just sufficient to prevent a color change
ফ্রম রেড টু ব্লু, মানে যতক্ষণ পর্যন্ত সে সল হিসেবে থাকবে সে রেড, আর যখনই তার পার্টিকেল সাইজ বড় হয়ে সে কোয়াগুলেট করবে সেটা ব্লু হয়ে যাবে। তাহলে আমি বেসিক্যালি এই রেড থেকে ব্লু হওয়াটা আটকাচ্ছি, মানে পপুলেশনটা জাস্ট আটকাচ্ছি আর কি। এইটা অন দ্য অ্যাডিশন অফ 1 মিলিলিটার অফ 10% সোডিয়াম ক্লোরাইড সলিউশন। এমনি দেখো সোডিয়াম ক্লোরাইড সলিউশন দিলে একটা ইলেকট্রোলাইট অ্যাড করলে সেটা বেসিক্যালি কোয়াগুলেট করবে। এবারে আমি জাস্ট লায়োফিলিক কলায়েডটাকে দিয়ে সেটাকে জাস্ট আটকাচ্ছি। এবার কতটা কম পরিমাণ দিয়ে আমি আটকাতে পারবো আর কি, আচ্ছা তার প্রোটেক্টিভ অ্যাকশনটা ততটাই বেশি। তার মানে গোল্ড নাম্বারটা যার যত কম হবে তার প্রোটেক্টিভ অ্যাকশনটা তত বেশি। আবার পড়ছি, ওয়েট অফ দ্য ড্রায়েড প্রোটেক্টিভ এজেন্ট ইন মিলিগ্রাম which when added to 10 ml of the standard gold sol is just sufficient to prevent a color change from red to blue on the addition of 1 milliliter of 10% sodium chloride solution is equal to the gold number of that protective colloid. Protective power টা is proportional to 1 by gold number. আচ্ছা, এবারে এই কলয়েডের জায়গা থেকে একমাত্র ইকুয়েশন যেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম পড়তে পারে, মানে যদি কখনো 4 নম্বরে কোশ্চেন দেয় তাহলে কিন্তু, মানে নিউমেরিক্যাল প্রবলেম দেয় তাহলে কিন্তু এই গোল্ড নাম্বার ছাড়া আর কোথাও দেওয়ার নেই। কলয়েডের যা সিলেবাস তাতে কিন্তু তোমার আর কোথাও নিউমেরিক্যাল প্রবলেম দেওয়ার জায়গা নেই বলে আমি একটা নিউমেরিক্যাল প্রবলেম জাস্ট তোমাকে কোর্সে দেখিয়ে দিচ্ছি। দ্য কোয়াগুলেশন অফ 100 ml of colloidal solution of gold is completely prevented by the addition of 0.25 gram of starch to it before adding 1 milliliter of 10% sodium chloride solution. Calculate the gold number of starch. কিছুই না, এখানে জাস্ট বেসিক্যালি তোমার কোথায় গেল, মানে এই যে মানে কোথায় গেল, এই যে অ্যামাউন্ট অফ স্টার্চ অ্যাডেড টু 100 milliliter of gold salt required to prevent coagulation of 1 milliliter of 10% sodium chloride solution, সেটা বলে দেওয়া হয়েছে 0.25 গ্রাম। 0.25 গ্রাম মানে 250 মিলিগ্রাম। এবারে 100 ml এর বদলে আমাকে ডেফিনেশনে কি হবে 10 ml নিতে বলেছে, আর অ্যামাউন্টটা গ্রামে না করে তোমাকে মিলিগ্রামে এক্সপ্রেস করতে বলেছে। তাহলে বেসিক্যালি 150 ml, তার জন্য যদি 250 মিলিগ্রাম লাগে তাহলে 10 ml এর জন্য তোমার লাগবে কি 25 মিলিগ্রাম, তাহলে গোল্ড নাম্বার হয়ে গেল 25 মিলিগ্রাম। তার মানে তোমার বেসিক্যালি দেখতে হবে যে কলয়েডাল সলিউশনটাকে নিচ্ছ সেটাকে 10 ml নিতে হবে, এবং সেইটাকে ওই মানে ফ্লোকুলেট করা প্রিভেন্ট করতে তোমার ওই কত মিলিগ্রাম তোমার লায়োফিলিক কলয়েডটা লাগলো, এটা মিলিগ্রামে কিন্তু লায়োফিলিক কলয়েডটা এখানে যেমন 10 ml 100 ml এর জন্য 0.25 গ্রাম আছে, 10 ml এই গেলে কত মিলিগ্রাম, সেটা হচ্ছে 25 মিলিগ্রাম হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে তোমার গোল্ড নাম্বার। ঠিক আছে, তাহলে একবার তো নিউমেরিক্যাল প্রবলেম যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে সেটা হচ্ছে গোল্ড নাম্বার। হ্যাঁ, সেইটা একটুখানি দেখে নিলাম। আর একটা পরীক্ষায় আমি দেখতে পেলাম না কিন্তু আমাদের সময় ছিল, মানে আমি এই রিসেন্ট গেটের কোশ্চেনগুলোকে আমি দেখিনি, সেটা হচ্ছে যে এই পেরিনস মেথড, সেখান থেকে অ্যাভোগাড্রো নাম্বার তোমাকে বের করতে হয়, এবং পেরিনস মেথড দিয়ে অ্যাভোগাড্রো নাম্বার বের করার যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা একটুখানি বুঝে নাও। সেটা হচ্ছে এই যে তুমি দুটো হাইট কনসিডার করো, ধরে নাও মানে আসলে এটা 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 মানে একটা সিলিন্ড্রিক্যাল কন্টেনার নাও, ট্রান্সপারেন্ট সিলিন্ড্রিক্যাল কন্টেনার, সেখানে একটা কলয়েডের পার্টিকেলস আছে। এবারে ইউজিং মাইক্রোস্কোপ যখন হাইটটা তোমার h1, যখন হাইটটা তোমার h1, তখন এই হাইটে তোমার নাম্বার ডেনসিটি বের করে নাও n1। আচ্ছা, যখন তোমার হাইটটা হচ্ছে h2 তখন নাম্বার ডেনসিটি ধরে নাও n2। আসলে এখানে একটা ওই ব্যারোমেট্রিক টাইপের ডিস্ট্রিবিউশন কাজ করে, যেমন করে তোমার এতে ওই মানে গ্যাস মলিকিউলগুলো জাস্ট অল্টিটিউড বাড়ার সাথে সাথে তার প্রেশার কমে মানে নাম্বার ডেনসিটি কমে, এবং কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে তোমার ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকিউল র্যান্ডম ক্যাওটিক ওয়েতে ঘুরে বেড়ায়, যে মোশনগুলোকে বলে ব্রাউনিয়ান মোশন। ঠিক একই রকম ভাবে কোনো একটা ডিসপারশন মিডিয়ামে ডিসপার্স ফেজ পার্টিকেলগুলো এরকম কিন্তু র্যান্ডম বা ক্যাওটিক ওয়েতে ঘুরে বেড়ায়। আচ্ছা, গ্র্যাভিটেশন চায় তাকে থিতিয়ে দিতে, আর এই যে র্যান্ডম ক্যাওটিক ওয়েতে ঘুরে বেড়ায় ব্রাউনিয়ান মোশন, সে চায় হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন রাখতে, এবং আলটিমেটলি এটা দাঁড়ায় যে নিচ থেকে অল্টিটিউড বাড়ার সাথে সাথে হচ্ছে তোমার নাম্বার ডেনসিটিটা কমতে থাকে। এবার h1 হাইটে যদি নাম্বার ডেনসিটি তোমার n1 হয়, h2 হাইটে যদি নাম্বার ডেনসিটি n2 হয়, আর হচ্ছে তোমার ওই কলয়েডাল পার্টিকেলগুলো ডেনসিটি যদি d হয়, আর সলভেন্টের ডেনসিটি যদি d0 হয়, তাহলে তোমার অ্যাভোগাড্রো নাম্বারটা হবে RTln n1/n2
বাই 4/3 আর কিউব ডি মাইনাস ডি জিরো জি ইন্টু ডেল্টা এইচ, যেখানে ডেল্টা এইচটা হচ্ছে জাস্ট এই যে ডিফারেন্সটা H1 এবং H2 এই হাইটিকের ডিফারেন্সটা, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি ডেল্টা এইচ। দেখো প্রত্যেকটা টার্মের মানে তোমার পরিষ্কার। আচ্ছা, ডিটা হচ্ছে ডেনসিটি অফ কলয়েড পার্টিকেলস, একদম ইন্ডিভিজুয়াল পার্টিকেলস গুলো। আর টি জিরোটা হচ্ছে তোমার বেসিক্যালি ডেনসিটি অফ সলভেন্ট, যেটা সলভেন্ট মানে এখানে বেসিক্যালি বলা ভালো হচ্ছে ডিসপারশন মিডিয়াম। তাহলে দেখো একটা সুন্দর ফর্মুলা ফর দ্য ডিটারমিনেশন অফ অ্যাভোগাড্রো নাম্বার আছে আর কি। হ্যাঁ, এবং কেউ চাইলে কিন্তু এইটার উপরে বেস করে প্রবলেম দিতে পারে। তোমার নেটের সিলেবাসে এক্সপেশালি উল্লেখ করা নাই, কিন্তু নেটে তো অত এক্সপেশালি থাকে না, বা অন্যান্য পরীক্ষাতে অনেক সময় কিন্তু এই ফর্মুলা থেকে তোমার প্রবলেম দিয়ে দিতে পারে। তাহলে এই হচ্ছে তোমার বেসিক্যালি কলয়েড নিয়ে যেটা কথাটা বলা। তাহলে কলয়েড নিয়ে দেখো তুমি এই পেরিস মেথড ডিটারমিনেশন অ্যাভোগাড্রো নাম্বার, তার ফর্মুলাটা খেয়াল রাখবে। গোল্ড নাম্বারটা খুব ভালো করে বুঝবে, তার ডেফিনেশন প্রোটেক্টিভ পাওয়ার অফ দ্য লায়োফিলিক কলয়েড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য গোল্ড নাম্বার, সেটাকে মাথায় রাখা। আর গোল্ড নাম্বার দিয়ে অঙ্ক কি করে করতে হয় তোমাকে জানতে হবে। হার্ডি-সুলজ রুল, সেটা 2 নম্বরের কোশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা একটুখানি ভালো করে মাথায় রাখবে তুমি। আর স্টেবিলিটি অফ কলয়েড, হ্যাঁ সেইটাও তোমার জানি না মানে 4 নম্বরের কোশ্চেন কেমন করে দেবে, মানে 2 নম্বরের কোশ্চেন এখান থেকে বেশ ভালো কোশ্চেন দেওয়া যেতে পারে আর কি। সেটা নিয়ে আমি জাস্ট যতটুকু আলোচনা করা সেটুকু করে দিলাম। আর আগে ওই 2 নম্বরের কোশ্চেন মাঝে সাঝে পড়ে গেছে, সেখানে আমি এখানে দিয়ে রেখেছি লায়োফিলিক, লায়োফোবিক, সে কলয়েড এবং তাদের মানে ডিফারেন্সেস গুলো, ম্যাক্রোমলিকুলার, মাইক্রোমলিকুলার আর অ্যাসোসিয়েটেড কলয়েড, তাদের যে ক্লাসিফিকেশন এবং তাদের ডেফিনেশন গুলো। এবারে তোমার ডিসপারশন মিডিয়াম এবং ডিসপার্স ফেজ, তাদের ফিজিক্যাল স্টেটটা কি তার উপরে নির্ভর করে হচ্ছে কলয়েডের ক্লাসিফিকেশন, এইগুলো দেখা। আর এদিকে ডায়ালিসিস আমি একটুখানি জাস্ট বলেছি। আর নর্মালি হচ্ছে কলয়েডাল সিস্টেম নিয়ে যে বেসিক কিছু জেনারেল ডেফিনেশন আর কি, সেগুলো দেখে দেখে নেওয়া। দেখো ঠিক আছে যা বললাম? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এর নেটের সিলেবাসটা তুমি একটুখানি দেখে নাও। আমি তো স্ক্রিন থেকে অফ করবো না বলে আমি তোমাকে দেখাতে পারছি না। সিলেবাসে কিন্তু যা বলেছে আমি তোমাদের কভার করে ফেললাম। সিলেবাসটা আমি কিন্তু তোমাদের কভার করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে পার্টটা আমি একটুখানি বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে মানে সারফেস টেনশন, সেটাও তুমি সারফেস কেমিস্ট্রির মধ্যেই রাখতে পারো। সেইখান থেকে কিন্তু বিভিন্ন সময়ে তোমার বিভিন্ন জায়গাতে অনেক কোশ্চেন এসেছে। মানে টিআইএফআর সেদিন দেখছিলাম যে টিআইএফআর কি সুন্দর কোশ্চেন এসেছে, মানে তোমার এই সারফেস টেনশনের উপরে বেশ করে আর কি। সেই জন্য এই পার্টটা আমার মনে হয় যে খুব একটা কঠিন নয়। আমি মোটামুটি যত রকমের ইকুয়েশন বা ফর্মুলা লাগে সেটাকে আমি সামারাইজ করে দিয়েছি। হ্যাঁ, সেটা একবার নিজেরা দেখে নেবে। মানে আমি একবার উপরে বলে দিচ্ছি, কিন্তু সারফেস টেনশন আসলে অনেক ইকুয়েশন থেকে যাওয়ার জন্য প্রত্যেকটা নিজে ডিটেলে কথাবার্তা বলতে পারবো সেরকম নয়। হ্যাঁ, তবু আমি কিছুটা বলার চেষ্টা করছি আর কি। আচ্ছা, আমার মনে হয় একটুখানি 1 মিনিট খানেকের জন্য একটুখানি তোমরা যদি কিছু বলার থাকে বা ডিসকাস করার থাকে একটুখানি করে নাও আর কি। হ্যাঁ, মানে তোমাদের মানে একটানা তো অনেক কথা বলে যাচ্ছি, তো অনেকটাই মাথার উপর দিয়ে চলে যেতে পারে। মানে যদি কিছু আলোচনা করার দরকার পড়ে বা মনে হচ্ছে যে আগে ছাড়া আমি এই ধরনের কথাটা বললাম, সেটা তোমার মানে ঠিক হয়তো তখন শুনতে পাওনি বা ইত্যাদি এরকম যদি হয়, তাহলে একটুখানি ডিসকাস করে নাও। বলো কি অসুবিধা? কেউ কিছু বলবে? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ওই পেরিংস মেথডে স্যার নাম্বার ডেনসিটি কি করে মেজার করে বলেন? মাইক্রোস্কোপ দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইক্রোস্কোপ। না ওটা স্যার কিভাবে করে মানে? সে সে মানে অত ডিটেলে তোমার জানতে হবে। হ্যাঁ, মানে তুমি কখনো 11-12 বায়োলজি প্র্যাকটিক্যাল করেছিলে? হ্যাঁ স্যার করেছিলাম। করেছিলে ওই তো তোমার ব্লাড কাউন্ট মাইক্রোস্কোপের নিচে রেখে ব্লাড কাউন্ট করেছো, যে কতগুলো তোমার শ্বেতকণিকা আছে, কতগুলো আরবিসি আছে, করেছিলে? না স্যার ওটা করিনি, ওই পাতা কেটে তার ও পাতা কেটে, আচ্ছা ওইগুলো করনি না। মানে বেসিক্যালি একটা দেখবে আগে ওই মাইক্রোস্কোপ দিয়ে
ওই যে তোমার কমপ্লিট ব্লাড কাউন্ট যখন করতো, আরবিসি কতগুলো আছে, ডব্লিউবিসি কতগুলো আছে, নিউট্রোফিল কতগুলো, হ্যানা ত্যানা, হ্যাঁ, সেটা হচ্ছে একটা মাইক্রোস্কোপের নিচে রেখে ওই সাইজটাকে আস্তে 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 সরাতে হয়। তা সরালে হ্যাঁ তুমি দেখতে পাবে যে কটা কটা পার্টিকেল আছে। মাইক্রোস্কোপে খুব বড় করে দেখতে পাবে তো। এবারে আরবিসি যেমন দেখতে, ডব্লিউবিসি অন্য রকমের দেখতে, তাই তো? তাহলে ওই তুমি চোখে দেখতে দেখে বুঝতে পারবে যে কোনটা আরবিসি কোনটা ডব্লিউবিসি। আর এবারে কলয়েডাল পার্টিকেলস গুলো গেছে টিন্ডাল এফেক্ট দেখায়, তাই তো? মানে যদি তোমার ভিজিবল লাইট বা আলট্রাভায়োলেট ভিজিবল লাইট যদি পাঠানো হয়, তাহলে কলয়েডাল পার্টিকেল গুলো কিন্তু লাইট স্ক্যাটার করে। এবার তুমি কি করলে না, তুমি বেসিক্যালি ওই একটা পার্টিকুলার হাইটে হচ্ছে মাইক্রোস্কোপ তুমি সেট করলে, করে একটা সার্টেন টাইম ধরে তুমি ওদিকে তাকিয়ে থাকবে। এবারে যে লাইট যাচ্ছে সে লাইট হচ্ছে তোমার বেসিক্যালি ওই কলয়েডের পার্টিকেল দিয়ে লাইটটা স্ক্যাটার হচ্ছে। তাহলে ওই হাইটে কোনো একটা গিভেন টাইমে হ্যাঁ কতগুলো কলয়েডাল পার্টিকেলস মুভ করলো তুমি সেটা দেখতে পাবে। আর ওই একই কাজ ওই একই সময় ধরে তুমি বেসিক্যালি আর একটা হাইটে করো, সেখান থেকে তুমি জাস্ট বেসিক্যালি ওই গিভেন টাইমে তোমার কত গুলো তুমি ওই কলয়েডাল পার্টিকেলস মুভ করলে সেটা তুমি দেখতে পাবে। সেখান থেকে তুমি N1 N2 পেয়ে যাবে। ঠিক আছে, হলো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি সারফেস টেনশনে ঢুকবো। সারফেস টেনশনে ঢোকার আগে না এটা জাস্ট মানে প্রথমে কিছু ওই জেনারেল ডিসকাশন নিজেরা দেখে নেবে। আমি এখানে কিছু বলবো না। জেনারেল ডিসকাশনস অন স্টেটস অফ ম্যাটার, মানে পদার্থের যে বিভিন্ন অবস্থা, হ্যাঁ সেটা নিয়ে কিছু জেনারেল ডিসকাশন করে নেওয়া। আচ্ছা এবারে এই distinctive features of solid, liquid, gas and plasma states এইটা একটুখানি আলোচনা করা। মানে সলিড, লিকুইড, গ্যাস, এদের মানে প্লাজমাটা আসলে অত গুরুত্ব দিতে হবে না। এইটা তোমার আর্থে অত বেশি কিছু পাওয়া যাচ্ছে না বা তুমি আশপাশে অত বেশি দেখো না। হ্যাঁ, কিন্তু যদিও মানে ইউনিভার্সের 95% কনস্টিটুয়েন্টই কিন্তু বেসিক্যালি প্লাজমা স্টেটে থাকে। হ্যাঁ, মানে বিভিন্ন স্টার বা ইত্যাদিগুলো সবাই প্লাজমা স্টেটে থাকে। সলিড, লিকুইড, গ্যাস এই রেসপেক্টে অনেক কম, কিন্তু আমরা যে স্টেটস অফ ম্যাটারগুলো নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করি সেইগুলো মানে প্রাত্যহিক জীবনে আর কি তারা সলিড, লিকুইড, গ্যাস তার মধ্যেই পড়ে আর কি। আচ্ছা এবারে একটা জিনিস মানে বিভিন্ন ডিস্টিংটিভ ফিচার্সগুলো তুমি যখন দেখছো, তাদের ইন্টারমলিকুলার সেপারেশন, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, তাদের কম্প্রেসিবিলিটি, তাদের ডেনসিটি, হ্যাঁ এই যে সমস্ত আলোচনাগুলো আর কি সেইগুলো তুমি করছো। আচ্ছা এবারে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই সলিড যেটা তার না একটা লং রেঞ্জ অর্ডার আছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্টিকুলারলি যদি ক্রিস্টালাইন সলিড হয়, ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে কিন্তু একটা লং রেঞ্জ অর্ডার আছে, অর্থাৎ মলিকুলসগুলো একটা পার্টিকুলার ওয়েতে সাজানো, এবং এই সাজানো যে অ্যারেঞ্জমেন্টটা সেটা হচ্ছে ওয়েল এক্সটেন্ডেড, মানে পুরো ব্লকটা ধরেই কিন্তু একই রকম ভাবে সাজানো। আচ্ছা এবার গ্যাস যখন তুমি কনসিডার করবে সেটা একদম পুরোপুরি র্যান্ডাম অর chaotic। মানে এখানে তোমার গ্যাস মলিকুলগুলো তারা সবসময় মানে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে, ধাক্কাধাক্কি করছে ইত্যাদি ইত্যাদি আর কি। তারা পুরোপুরি র্যান্ডাম আর chaotic। তাহলে এটা লং রেঞ্জ অর্ডার আছে আর এটা র্যান্ডাম আর chaotic। আর লিকুইডটা হচ্ছে দেখা যায় একটা ছোটখাটো রিজিয়নে একটা অর্ডার মেনটেন হয়, অর্থাৎ শর্ট রেঞ্জ অর্ডারটা আছে, কিন্তু বাট লং রেঞ্জে কিন্তু একটা ডিসঅর্ডার আছে, বাট লং রেঞ্জ ডিসঅর্ডার আছে। ঠিক আছে, শর্ট রেঞ্জ অর্ডার এবং লং রেঞ্জ ডিসঅর্ডার আছে। মানে তোমার একটা ছোট্ট জায়গার মধ্যে তুমি সুন্দর সাজাতে পারবে, এটা আমার সলিডের মতো আর কি, কিন্তু সেই যে সাজানোটা সেটা কিন্তু ওয়েল এক্সটেন্ডেড নয়, পুরো ব্লকটা জুড়ে নয় আর কি। সেখানে একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট এখানে বলা থাকে, লিকুইড স্টেট ইজ ক্যারেক্টারাইজড বাই শর্ট রেঞ্জ অর্ডার এন্ড লং রেঞ্জ ডিসঅর্ডার। মানে আমি একটা বললাম বটে, কিন্তু এখানে তুমি ওই যে জেনারেল ডিসকাশন অন স্টেটস অফ ম্যাটার, সেখানে সলিড, লিকুইড, গ্যাস তাদের তফাৎগুলো যখন বলবে তখন অটোমেটিক্যালি এই কোশ্চেনের উত্তরটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা তারপরে যে কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করতে সেটা হচ্ছে ইন্টারনাল প্রেসার। আর ইন্টারনাল প্রেসার বাই ডেফিনেশন হচ্ছে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি। ইন্টারনাল প্রেসার বাই ডেফিনেশন হচ্ছে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, যেটা
এইরকম তুমি বলতে পারো যে কোয়েসিভ ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। আসলে যেটা হয় যে গ্যাস মলিকুলগুলোর মধ্যে কিন্তু ইন্টারমলিকুলার ইন্টারাকশনস থাকে, বা একটা লিকুইড কনসিডার করছে তাদের মধ্যে তোমার ইন্টারমলিকুলার ইন্টারাকশনস থাকছে। আচ্ছা, এবারে ইন্টারমলিকুলার ইন্টারাকশন যদি না থাকতো, যেটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে হয়, ইন্টারমলিকুলার ইন্টারাকশন যদি না থাকতো, তাহলে না যেটা হতো যে তোমার ওই যখন তুমি তাকে সরাচ্ছ বা এক্সপান্ড করছো, এক্সপান্ড করার জন্য কোনো কোয়েসিভ ফোর্স বা তার এগেনস্টে তোমার কোনো ওয়ার্ক করতে হতো না। আচ্ছা, এবারে আমি যখন ইন্টারনাল এনার্জি চেঞ্জটাকে লিখি ডিউ, সেটা তো ডেল ইউ বাই ডেল টি আর কনস্ট্যান্ট ভি ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল ভি আর কনস্ট্যান্ট টি ডিভি লিখি। তো তাহলে এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে জিরো হয়ে যায় ফর আইডিয়াল গ্যাস হ্যাভিং নো ইন্টারমলিকুলার ইন্টারাকশন। হ্যাভিং নো ইন্টারমলিকুলার ইন্টারাকশন, আইডিয়াল গ্যাস তাদের কাছে ইন্টারমলিকুলার ইন্টারাকশন নাই বলে ইন্টারনাল এনার্জিটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, এই পার্টটা জিরো হয়ে যায়। কিন্তু ফর নন আইডিয়াল গ্যাস অর লিকুইড, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ইন্টারাকশন তো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি আছে নন জিরো ভ্যালু। নন জিরো ভ্যালু যদি ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকে, তাকে ডেল ইউ বাই ডেল ভি এর কনস্ট্যান্টে তার একটা নন জিরো ভ্যালু আছে। আসলে যেটা হচ্ছে, যদি একটা গ্যাসকে তুমি আইসোথার্মালি এক্সপান্ড করো, মানে কোনটা গ্যাস মানে নন আইডিয়াল গ্যাস বা লিকুইডকে তুমি আইসোথার্মালি এক্সপান্ড করো, তাহলে যে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা, সেটাকে তুমি লিখতে পারো ডেল ইউ বাই ডেল ভি আর কনস্ট্যান্ট ডিভি, এটা লিখতে পারো, কারণ এই পার্টটা তখন নেই। আচ্ছা, এইটা তুমি এইরকম করে ভাবতে পারো যে গ্যাস মলিকুলগুলো একে অপরকে অ্যাট্রাক্ট করছে, সেই অ্যাট্রাকশনের এগেনস্টে তুমি কিছুটা ওয়ার্ক করলে, সেই অ্যাট্রাকশন যেটা করছে যে তোমার ধরো এ দিয়ে, মানে যে প্রেসার দিয়ে, সেটাকে আমি পাই লিখছি। আচ্ছা, এক কাজ করি, মানে পাই না লিখে পাইটা যদি এখানে লেখা হয়েছে, তুমি পি ইন্টারনাল লেখো। তোমার একটা ইন্টারনাল প্রেসার, তার এগেনস্টে তুমি বেসিক্যালি একটা ওয়ার্ক করছো, সেটা বেসিক্যালি কি পি ইন্টারনাল ইন্টু ডিভি। এইখান থেকে যে পি ইন্টারনালটা পেলে তুমি, সেটাই দেখো তোমার ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট কি হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে তোমার ইন্টারনাল প্রেসার। সেটাই আমি লিখেছি যে ইন্টারনাল প্রেসার বাই ডেফিনেশন হচ্ছে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি। আচ্ছা, এবারে তুমি ওই ভ্যান ডল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটটাকে মাথায় রেখে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি সেটাকে তুমি ডিরাইভ করতে পারো। ডিরাইভ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে এ বাই ভি বার স্কোয়ার। আচ্ছা, থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট বলে একটা স্টেট আছে, তুমি জানো, মানে এটা হচ্ছে, যাকে মানে এটা এখানে না বললেও চলবে আর কি। তোমার ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা হচ্ছে তোমার ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট টি। হ্যাঁ, এরকম টাইপের একটা ইকুয়েশন আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, সেটা হচ্ছে, না ঠিক করলাম তো নাকি? না, উল্টোটা হবে, মানে কোনটা এইটাই তোমার, না ওটা টি ডেল পি বাই ডেল টি, ওটা হচ্ছে তোমার ইন্টারনাল। এ তো মানে ওই যে মানে থার্মোডাইনামিক। আচ্ছা, এক সেকেন্ড, আমি দুটোকে পাশাপাশি লিখে দিই এক জায়গায়, তাহলে সুবিধা হবে। এক সেকেন্ড, আমি এইখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট। আসলে এই দুটো ফর্মুলা তোমার মুখস্থ করতে হয়, ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, আর হচ্ছে ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি। এইটা হচ্ছে ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট টি, আর এটা হয় টি ইন্টু
ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি মাইনাস পি। তাহলে এবারে ভ্যান ডের ওয়ালস গ্যাস যদি হয় তার ক্ষেত্রে এই টি ডেল পি বাই ডেল টি এর কনস্ট্যান্ট পি মাইনাস পি তুমি জাস্ট বের করে ডেল ইউ বাই ডেল পি এর কনস্ট্যান্ট পিটা বের করতে পারবে, এটা হচ্ছে ইন্টারনাল প্রেসার, এবং সেই ইন্টারনাল প্রেসারের পরিমাণটা বেরিয়ে যাবে হচ্ছে এ বাই ভি বার স্কয়ার। তাই ইন্টারনাল প্রেসারটা তুমি জানলে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভেপার প্রেসার। আচ্ছা, ভেপার প্রেসার এই কনসেপ্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সে যখন আমরা সলিউশন পড়বো, কোয়ালিটেটিভ প্রপার্টিজ পড়বো, সেখানে তোমার ভালো করে পড়ার স্কোপ আছে, কিন্তু এটা লিকুইডের প্রপার্টি বলে এইখানে একটুখানি ডিসকাশনস করে দেওয়া হয়। সেটা হচ্ছে এই যে তুমি জানো যে লিকুইডের একটা স্পন্টিনিয়াস টেন্ডেন্সি আছে টু ভেপোরাইজ। তাহলে লিকুইড ভেপার ফেজে যায়, আবার ভেপার কনডেন্স করে লিকুইড ফেজে ফিরে আসে। এবার কোনো একটা গিভেন টেম্পারেচারে লিকুইড থেকে ভেপারে যাওয়া, ভেপার থেকে লিকুইডে আসা, এটা বেসিক্যালি দুটো প্রসেস ঘটে এবং একটা সময় পর তারা ইকুইলিব্রিয়ামে পৌঁছায়। যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল তখন ভেপার ফেজে যে প্রেসার সেটাই হচ্ছে তোমার স্যাচুরেটেড ভেপার প্রেসার, তাই তো? তাহলে স্যাচুরেটেড ভেপার প্রেসারটা হচ্ছে লিকুইড ভেপার এই ইকুইলিব্রিয়ামটা যখন এক্সিস্ট করছে, ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট একটু বলে নিই, সেটা হচ্ছে যে যখন এই যে স্যাচুরেটেড ভেপার প্রেসারটা সেটা তোমার এক্সটার্নাল প্রেসারের সঙ্গে সমান, মানে টেম্পারেচার বাড়ালে না ভেপার প্রেসারটা বাড়ে। এবারে যখন মানে কোনো একটা গিভেন টেম্পারেচারে যখন পি স্যাচুরেশন ইকুয়াল টু পি এক্সটার্নাল, দেন দ্য লিকুইড বয়েলস, তখন লিকুইডটাকে একটু বয়েল করবে, ঠিক আছে? আর যে টেম্পারেচারটা ঘটবে সেটাই হচ্ছে বয়েলিং পয়েন্ট। দিস টেম্পারেচার ইজ দ্য বয়েলিং পয়েন্ট। আর পি এক্সটার্নালটা যখন তোমার 1 অ্যাটমসফিয়ার, তখন যে বয়েলিং পয়েন্টটা সেটা বেসিক্যালি তোমার নর্মাল বয়েলিং পয়েন্ট, এবং এটাকে তুমি পিবি স্টার দিয়ে এক্সপ্রেস করবে। তাহলে জাস্ট কোন একটা গিভেন টেম্পারেচারে তার একটা স্যাচুরেটেড ভেপার প্রেসার আছে, টেম্পারেচার বাড়ালে ভেপার প্রেসারটা বাড়ছে, এবার যখন এই ভেপার প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে সমান হবে তখন লিকুইডটা বয়েল করবে, এবং যে টেম্পারেচারে সেটা করছে সেটা হচ্ছে বয়েলিং পয়েন্ট। আর এক্সটার্নাল প্রেসারটা যখন 1 অ্যাটমসফিয়ার হয়ে যাবে সেটা হচ্ছে তোমার নর্মাল বয়েলিং পয়েন্ট। আচ্ছা, এবারে এই যে ভেপার প্রেসার এইটা চেঞ্জ করলে অবভিয়াসলি তোমার এই বয়েলিং পয়েন্ট মানে যে কোনো মানে কি বলবো, মানে আমি বয়েলিং পয়েন্টের কনটেক্সটেই যদি বলি আর কি, যে প্রেসারটাকে চেঞ্জ করলে অবভিয়াসলি বয়েলিং পয়েন্টটা পাল্টাবে, এটা আমি পরিষ্কার বুঝতে পারছি। আচ্ছা, এবারে একটা আমি জেনারেল কেস কনসিডার করছি। ধরো তুমি জাস্ট দুটো ফেজ কনসিডার করছো, আলফা ফেজ আর বিটা ফেজ, তারা একে অপরের সঙ্গে ইকুইলিব্রিয়েট করছে, এবং ইকুইলিব্রিয়ামটা ঘটছে হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচার টিতে, পার্টিকুলার প্রেসার পিতে। এটা হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচার টিতে, প্রেসারটা হচ্ছে পিতে। এরকম প্রচুর এক্সাম্পল, ধরো সলিড থেকে লিকুইড হচ্ছে, লিকুইড থেকে ভেপার হচ্ছে, সলিড থেকে ভেপার হচ্ছে, এই যে সিনারিওগুলো আর কি, এইটা। আচ্ছা, এবারে যদি আমি মানে প্রেসারটা যখন পি তখন ইকুইলিব্রিয়াম টেম্পারেচার হচ্ছে টি। আচ্ছা, প্রেসারটাকে তুমি পাল্টে দিলে তাহলে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার পাল্টে যাবে। তাহলে এবারে প্রেসারটা পাল্টে যদি মানে ডিপি পরিমাণ যদি পাল্টায়, তাহলে টেম্পারেচারটি কতটা পাল্টাবে সেটা হচ্ছে ডিটি পরিমাণ, এবং ডিপি বাই ডিটি সেটা হচ্ছে যে আলফা থেকে বিটা ফেজে যাওয়ার জন্য মোলার এনট্রপির যে চেঞ্জ ডিভাইডেড বাই মোলার ভলিউমের চেঞ্জ। আর এনট্রপির চেঞ্জ তো সবসময় এনথালপির চেঞ্জ ডিভাইডেড বাই ট্রানজিশন টেম্পারেচার ফর্মে লিখতে পারো। আর কোন একটা ফেজ ট্রানজিশনের জন্য এনথালপির চেঞ্জটাই হচ্ছে তোমার লেটেন্ট হিট, সেখানে ডিপি বাই ডিটি হয়ে গেল ডেল্টা এস বার ট্রানজিশন বাই ডেল্টা ভি বার ট্রানজিশন ইকুয়াল টু ডট 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 এইটা। এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে তোমার ক্ল্যাপেরন ইকুয়েশন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিস ইকুয়েশন ইজ নোন অ্যাজ দ্য ক্ল্যাপেরন ইকুয়েশন। এবং এই যে ক্ল্যাপেরন ইকুয়েশনটা সেটা কিন্তু এই ধরো একটা পিওর সলিড, পিওর লিকুইড, তাদের মধ্যে ইকুইলিব্রিয়াম, বা ধরো একটা লিকুইড তার সঙ্গে ধরো ভেপার, সেই ইকুইলিব্রিয়াম, অথবা ধরো কোন একটা সলিড সে একদম সরাসরি ভেপারের সঙ্গে ইকুইলিব্রিয়েট করছে। তার মানে বেসিক্যালি যে ফ্রিজিং বা কনডেন্স, ফ্রিজিং যে জায়গাটা বা ভেপোরাইজ মানে বয়েলিং এর যে জায়গাটা অথবা সাবলিমেশনের যে জায়গাটা, এই যে ইকুইলিব্রিয়াম গুলো তুমি ভাবছো, এই ইকুইলিব্রিয়ামের জন্য তুমি ক্ল্যাপেরন ইকুয়েশনটাকে কাজে লাগাতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এবার একটা স্পেশাল কেসে যদি এমন হতো যে সলিড লিকুইডটাকে বাদ দিয়ে তুমি জাস্ট শুধুমাত্র এই দুটো জিনিস কনসিডার করছো, মানে এই দুটো
ট্রানজিশন জাস্ট কনসিডার করছি, লিকুইড থেকে ভেপার হচ্ছে আর সলিড থেকে ভেপার হচ্ছে। আচ্ছা, লিকুইড থেকে ভেপার এবং সলিড থেকে ভেপার হলে কি হবে, এই যে ভিবার ট্রানজিশন যে পার্টটা, সেইটা হচ্ছে ভিবার ফর দ্য ভেপার ফেজ। মানে আমি বেসিক্যালি কি করছি না, আমি অ্যাকচুয়ালি এখন যেটা কনসিডার করছি একটা কনডেন্স ফেজ। কনডেন্স ফেজ মানে হচ্ছে তোমার সলিড অল লিকুইড, তাদের সঙ্গে ইকুইলিব্রিয়েট করছে তোমার ভেপারটা। হ্যাঁ, তখন মোলার ভলিউম ফর ভেপোরাইজেশনটা, সেটা ভিবার ভেপার মাইনাস ভিবার কনডেন্স ফেজ, সেটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি ভিবার ভেপার লিখতে পারছো, কারণ ভেপারের মোলার ভলিউমটা সলিড বা লিকুইডের থেকে অনেক অনেক বেশি। আর একটা যেটা আমি করলাম যে অ্যাজিউম করলাম যে ভেপারটা আইডিয়ালি বিহেভ করছে, ভেপার বিহেভ আইডিয়ালি, সেটা আমি অ্যাজিউম করলাম। অ্যাজিউম করলে এটাকে তুমি RT বাই পি লিখে দিতে পারো। তাহলে আমার কাছে ক্ল্যাপেরন ইকুয়েশন ছিল ডিপি বাই ডিটি, সেটা হচ্ছে ডেল্টা এস বার ট্রানজিশন বাই ডেল্টা ভি বার ট্রানজিশন, বা ডেল্টা এইচ বার ট্রানজিশন বাই টি ট্রানজিশন ইকুয়াল ভি বার ট্রানজিশন। এই ডেল্টা ভি এর জায়গায় তুমি জাস্ট RT বাই পিটাকে বসিয়ে দাও। RT বাই পি সাথে বসিয়ে দিলে কি দাঁড়াবে না, এই যে সকল ক্ল্যাপেরন ইকুয়েশন আমরা আগের পাতায় দেখলাম, এই ক্ল্যাপেরন ইকুয়েশনে রিডিউস করে যাবে একটা অন্য ফর্মে, যাকে বলা হবে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন। এই হচ্ছে সেই আমাদের ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন। ঠিক আছে, এইখানে যখন আমি মানে জাস্ট এই মানে এখানে ট্রানজিশন টেম্পারেচারটাকে আর মানে ট্রানজিশন টার্মটা না উল্লেখ করে সিম্পলি টি লিখেছি আর কিছু না। এটা হচ্ছে ক্লসিয়াস ক্ল্যাপেরন। তাহলে ক্ল্যাপেরন ইকুয়েশন যে কোনো ফেজ ট্রানজিশনের জন্য ভ্যালিড, ক্লসিয়াস মানে পিওর, অবশ্যই পিওর সাবস্টেন্সের যে কোনো ফেজ ট্রানজিশনের জন্য ভ্যালিড। ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন কনডেন্স ফেজ ভার্সেস ভেপার এই ইকুইলিব্রিয়ামের জন্য ভ্যালিড। মানে লিকুইড থেকে ভেপার হচ্ছে বা সলিড থেকে ভেপার, তখন তুমি ইউজ করবে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, আর সলিড থেকে লিকুইড তখন তুমি ইউজ করবে হচ্ছে শুধুমাত্র ক্ল্যাপেরন ইকুয়েশন। আচ্ছা, সারফেস টেনশন তার ডেফিনেশন তুমি জানো, তার ইউনিট ডাইমেনশন জানো। সারফেস এনার্জি সেটার ডেফিনেশন তুমি জানো, তার ইউনিট ডাইমেনশন জানো। হ্যাঁ, এই যে 2 নম্বরের কোশ্চেন হিসেবে তোমার ইউনিট ডাইমেনশন থেকে তোমার কোশ্চেন দিতেই পারে। আর সারফেস টেনশন, সারফেস এনার্জি, তারা বেসিক্যালি তোমার এক্স্যাক্টলি একই কোয়ান্টিটি, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, মলিকুলার ইন্টারপ্রিটেশন অফ সারফেস টেনশন তোমার জানা আছে। যখন তুমি বাল্কে ছিলে, মানে আমি এই স্লাইডটাকে করেছিলাম মলিকুলার ইন্টারপ্রিটেশনটাকে তোমায় বোঝানোর জন্য। হ্যাঁ, মলিকুলার ইন্টারপ্রিটেশন অফ সারফেস টেনশন। আচ্ছা, এখানে যেটা হচ্ছিল তোমার যে এইটাই যে বাল্কে যে মলিকুলটা আছে, এ মলিকুল সমস্ত দিক থেকে মলিকুলগুলো ইকুয়াল ফোর্স দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে, সেখানে কোনো আনব্যালেন্স ফোর্স ফিল করছে না। আর সারফেসে যে মলিকুলটা আছে সে বেসিক্যালি একটা নেট ডাউনওয়ার্ড ফোর্স ফিল করছে, কারণ লিকুইডের দিকে তো অনেক বেশি মলিকুল, সে তাকে নিচের দিকে টানছে। আর ভেপার ফেজে মলিকুলের সংখ্যা কম, সেখানে একটা নেট ডাউনওয়ার্ড ফোর্স নিচের দিকে ফিল করছে। তার মানে বাল্ক থেকে একটা মলিকুলকে সারফেসে যদি আমি নিয়ে যেতে চাই, তাহলে আমাকে এক্সট্রা কিছু আমাকে ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, তাহলে ওয়ার্ক করে তবে তুমি ইউনিট সারফেস দিয়ে বাড়াতে পারবে। ইউনিট সারফেস দিয়ে বাড়ানোর জন্য যতখানি ওয়ার্ক তোমাকে ইনভেস্ট করতে হলো, সেটাই সারফেস এনার্জি। আর যেহেতু সারফেসের মলিকুলগুলো সে একটা নিচের দিকে একটা ডাউনওয়ার্ড ফোর্সে বেসিক্যালি আছে, সেই জন্য সেটাকে স্ট্রেচ মেমব্রেনের মতো দেখতে লাগে। ঠিক আছে, এবং যে টানটা সে ফিল করছে পার ইউনিট লেন্থ, সেটাই হচ্ছে তোমার সারফেস টেনশন। সারফেস টেনশন এবং সারফেস এনার্জি বোথ নিউমেরিক্যাল এবং ডাইমেনশনালি একই কোয়ান্টিটি। আচ্ছা, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, এই জিনিসটা তোমাকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল দেখো জাস্ট এইভাবে, যে যখন তুমি কাঁচের তৈরি মানে কাঁচের কোনো একটা প্লেট বা কিছু একটা নিয়েছো, তার উপরে যদি তুমি জল দাও, দেখবে জলটা মোটামুটিভাবে এরকম থাকে। এবারে যে পয়েন্টে কাঁচ এবং জল টাচ করে আছে, সেই পয়েন্টে তুমি একটা ট্যানজেন্ট আনো। এই ট্যানজেন্টটা জাস্ট এই কাঁচের যে সারফেসটা তার সঙ্গে কোন অ্যাঙ্গেলটাকে করছে ইনসাইড দ্য লিকুইড, সেটাই বেসিক্যালি তোমার কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। মানে এদিকের অ্যাঙ্গেলটা নয়, কিন্তু ভেতরের অ্যাঙ্গেলটা ইনসাইড দ্য লিকুইড হতে হবে। আবার কাঁচের উপরে তুমি যদি জল না করে মার্কারি নিতে, তাহলে দেখবে এরকম একটা গ্লোবিউল টাইপের তৈরি হয়ে যাচ্ছে। তাহলে যে পয়েন্টে টাচ করে তুমি একটা ট্যানজেন্ট টানো, এবারে সেই সলিড সারফেসের যে অ্যাঙ্গেলটা করছে ইনসাইড দ্য লিকুইড, সেটা হচ্ছে তোমার কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। তাহলে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল দেখো, জল যদি কাঁচে নেয়, এটা হচ্ছে গ্লাস, এটা গ্লাস। হ্যাঁ, এই নিচটা হচ্ছে তোমার গ্লাস। তাহলে জল যদি তোমার কাঁচে জাস্ট রাখা হয়,
তখন সরি মানে কাঁচের তৈরি স্লাইড মানে একটা প্লেট আছে, সেইখানে যদি তুমি জল দাও তাহলে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা লেস দ্যান 90 ডিগ্রি, আর যদি তুমি মার্কারি না সেটা হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি। এবারে যদি তোমার কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা অ্যাকিউরেট বা লেস দ্যান 90 ডিগ্রি হয় তাহলে এই লিকুইডটা সলিড সারফেস থেকে ভেজাবে, আর যদি গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয় তাহলে এই লিকুইড সলিড সারফেসকে ভেজাবে না। এই জাস্ট কথাটা তোমার দেখে দিতে। আচ্ছা, এবারে ওয়ার্ক অফ অ্যাডিশন, ওয়ার্ক অফ কোহেশন এবং কন্ডিশন অফ স্প্রেডিং। ধরো দুটো ইমমিসিবল লিকুইড নিয়েছো, একটা আলফা একটা বিটা। এবার কথা হচ্ছে আলফার উপরে বিটাটা স্প্রেড করবে কি করবে না কিন্তু তোমার জানতে হয়। তাহলে প্রথম কথা হচ্ছে দুটো টার্ম তোমাকে প্রথমে ইন্ট্রোডিউস করতে হলে, একটা হচ্ছে ওয়ার্ক অফ কোহেশন আর হচ্ছে ওয়ার্ক অফ অ্যাডিশন। আচ্ছা, কোথায় গেল? ওয়ার্ক অফ কোহেশন। তাহলে ওয়ার্ক অফ অ্যাডিশন বিটুইন আলফা অ্যান্ড বিটা, যদি তুমি দেখো দুটো ফেজ আছে, আলফা ফেজ এবং বিটা ফেজ, যেটা আমি এখানে দেখাচ্ছি আর কি, সেটা হচ্ছে ওই সারফেস টেনশন অফ আলফা ফেজ, সারফেস টেনশন অফ বিটা ফেজ মাইনাস হচ্ছে ইন্টারফেসের টেনশন বিটুইন আলফা অ্যান্ড বিটা। আর ওয়ার্ক অফ কোহেশন অফ এ পার্টিকুলার ফেজ সেটা বেসিক্যালি 2 ইন্টু সারফেস টেনশন, মানে অ্যাজিভ যেন আলফা ফেজ এবং বিটা ফেজ তারা কন্ট্যাক্টে ছিল। এবার এদেরকে সেপারেট করে দুটো সারফেস তৈরি করলাম, তার জন্য আমাকে যে ওয়ার্কটাকে করতে হলো সেটা হচ্ছে গামা আলফা ভি প্লাস গামা বিটা ভি মাইনাস গামা আলফা বিটা, এটা হলো। আর যদি তোমার এরকম দুটো জাস্ট আলফা ফেজ বিটা ফেজ নেই কিন্তু তবুও যদি আমি তাদেরকে সেপারেট করতে চাই আর কি, আমি বেসিক্যালি দুটো সারফেস ক্রিয়েট করে ফেললাম, তাদের করসপন্ডিং সারফেস মানে তাদের করসপন্ডিং যে এগুলো আর কি, মানে 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 যে ওয়ার্কটা করতে হলো আর কি পার ইউনিট এরিয়া তৈরি করার জন্য, এটা গামা আলফা ভি প্লাস গামা আলফা ভি অর্থাৎ 2 ইন্টু গামা আলফা ভি। আমাকে এখানে কিছু নষ্ট করতে হয়, মানে কিছু মানে আগে কোনো সারফেস ছিল না বলে আমাকে হচ্ছে কিছু স্পেন্ড করতে হয়নি। আর এবারে স্প্রেডিং কোফিশিয়েন্ট বাই ডেফিনেশন হচ্ছে ওয়ার্ক অফ অ্যাডিশন মাইনাস ওয়ার্ক অফ কোহেশন। আর স্প্রেডিং কোফিশিয়েন্ট যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বিটা মানে স্প্রেডিং কোফিশিয়েন্ট অফ বিটা অন আলফা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বিটা ফেজ উইল স্প্রেড ওভার আলফা ফেজ, আর যদি ফাই আলফা বিটা লেস দ্যান 0 হয়ে যায় তাহলে বিটা ফেজটা আলফা ফেজকে স্প্রেড করবে না। এটা একটুখানি জানার দরকার, ওয়ার্ক অফ অ্যাডিশন, ওয়ার্ক অফ কোহেশন আর স্প্রেডিং কোফিশিয়েন্ট। আচ্ছা, এক্সেস প্রেসার, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সেস প্রেসার তুমি দেখবে যে একটা বেলুন বা ওই ধরনের কোনো একটা বাবল বা ক্যাভিটি বা এই ধরনের যদি সিস্টেম তুমি নাও আর কি, তাহলে একদিকটা কনকেভ একদিকটা কনভেক্স, কনকেভ সাইডে প্রেসার বেশি দ্যান দ্য কনভেক্স সাইড। তাহলে কনকেভ সাইডে কনভেক্স সাইডের তুলনায় প্রেসারটা কতটা বেশি সেটাই বেসিক্যালি তোমার এক্সেস প্রেসার। সেই এক্সেস প্রেসারটা যদি একটা সারফেস থাকে তার 2 গামা বাই আর, যদি তোমার দুটো সারফেস থাকে সববাবেলের মতো তোমার 4 গামা বাই আর, আর একটা একটুখানি বলে নেওয়া ভালো, যদি এটা সিলিন্ডারের মতো থাকে না, হ্যাঁ এই সিলিন্ডারের মতো যদি থাকে তার ক্ষেত্রে এক্সেস প্রেসারটা জাস্ট সিম্পলি তোমার গামা বাই আর হয়। তাহলে সবভাবে ক্ষেত্রে দুটো সারফেস বলে 4 গামা বাই আর, আর এমনি যদি তুমি কোনো একটা ড্রপলেট কনসিডার করতে বা ক্যাপিলারি ভেতরে কোনো একটা লিকুইড আছে সেগুলো কনসিডার করতে, তার ক্ষেত্রে একটাই সারফেস সেটা 2 গামা বাই আর। আর এবারে যদি এরকম হয় যে তোমার একটা তুমি বাবেল টাইপের কনসিডার করতে আর একটা উইথ আছে, তাহলে ইন্টারনাল রেডিয়াস R1 এবং এক্সটার্নাল রেডিয়াস R2 হয়ে যায়, তাহলে ডেল্টা পিটা হয়ে যায় 2 গামা ইন্টু 1 বাই R1 মাইনাস 1 বাই R2। এটা একটুখানি জেনে নিতে। আচ্ছা, এবারে ভেপার প্রেসার ওভারে কার্ভ সারফেস কেলভিন ইকুয়েশন। তাহলে জাস্ট তুমি দেখবে যে এর আগে যে ক্ল্যাপেরান ইকুয়েশন ওইখানে যে আমি ভেপার প্রেসার কনসিডার করেছিলাম তখন লিকুইড সারফেস থেকে ফ্ল্যাট ধরে নেওয়া হয়েছে, কিন্তু খুব ছোট ছোট যদি ড্রপলেট বা ক্যাপিলারি তুমি কনসিডার করো তার ক্ষেত্রে কিন্তু তোমার ওই ভেপার প্রেসার ওভার দ্য কার্ভ সারফেস সেটা হচ্ছে ফ্ল্যাট সারফেসের সঙ্গে সমান নয়। ফ্ল্যাট সারফেসে ভেপার প্রেসারটা P0 হয়, কার্ভ সারফেসে ভেপার প্রেসারটা হচ্ছে P = P0 * 2m গামা বাই রো এল, মানে লিকুইডের ডেনসিটি RT ইন্টু আর। আর হচ্ছে তোমার ওই রেডিয়াস অফ দ্য, মানে আসলে যেটা হচ্ছে যে তোমার ওটাকে তুমি ক্যাপিলারি হচ্ছ না কোন একটা ড্রপলেট ধরছো তার উপরে নির্ভর করে, যে তুমি যদি এরকম করতে একটা কার্ভ সারফেস যদি তুমি কনসিডার করতে আর কি, হ্যাঁ যেখানে হচ্ছে তোমার মানে আমি বলছি কি জল আছে, ধরো মানে একটা কাঁচের উপর ভেতরে তোমার জল আছে, তা সেটা কি হয় তোমার এই কনকেভ আপওয়ার্ড হয়। কনকেভ আপওয়ার্ড যদি হয় তার করসপন্ডিং প্রেসারটা ভেপার প্রেসারটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে ঠিক হবে। আবার সরি এটা হচ্ছে ড্রপলেটের জন্য, তাহলে ড্রপলেটের জন্য এইটা হবে। আর যদি তোমার ওখানে ক্যাপিলারি, যদি একটা গাছের তৈরি ক্যাপিলারি জলের মধ্যে ডোবানো হয় তখন তার আপার সারফেসের কনকেভ আপওয়ার্ড হচ্ছে, তার ভেপার প্রেসারটা এই ফর্মুলা দিয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে তোমার পিটা হচ্ছে লেস দ্যান P0, আর এই ক্ষেত্রে কিন্তু পিটা গ্রেটার দ্যান P0। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে লিকুইডের ভেতরটা কেমন দেখতে, এদিকটা হচ্ছে কনকেভ
মানে এটা হচ্ছে তোমার একটা ড্রপলেট, ভেতরটা কনকেভ। আর এই পরের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, পরের ক্ষেত্রে হচ্ছে তুমি লিকুইড সারফেসটা এরকম দেখতে, তাহলে লিকুইডের ভেতর দিকটা কি, ভিতর দিকটা হচ্ছে তোমার কনভেক্স, উপরের দিকটা হচ্ছে কনকেভ। তাহলে এর জন্য যেমন হবে এর জন্য আলাদা হবে। এর ক্ষেত্রে পিটা লেস দ্যান পি জিরো, আর এর ক্ষেত্রে পিটা হচ্ছে গ্রেটার দ্যান পি জিরো। এই ইকুয়েশনটা মনে রাখবে। আচ্ছা, ক্যাপিলারি রাইজ তার যে করসপন্ডিং ইকুয়েশনটা টেটেস ল, তোমাকে এত কষ্ট করে জিনিসটাকে মনে রাখতে হবে না। এইচটা হচ্ছে হাইট, আর বাই থিটা এই একটা কারেকশন আসে আর কি। কারেকশনটা তোমার ওই বেসিক্যালি ওই মানে যেটা হয় না, আমি হয়তো এই হাইটটা কনসিডার করে ফেললাম, এই হাইটটা, কিন্তু এইখানে যে কিছুটা ভলিউম তোমার আছে আর কি, সেই ভলিউমটা তোমার ধরতে হতো, এই ধরতে তাহলে আর বাই থিটা হতো। কিন্তু এইচ এর রেসপেক্টে আর বাই থ্রি খুব ছোট বলে আর বাই থ্রিটা তুমি বাদ দিয়ে দাও, তুমি জাস্ট এইটুকু মাথায় রাখলেই চলবে, এইচ ইকুয়াল টু 2 গামা কস থিটা বাই রো জি আর। এইখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম পড়ে। আবার যদি তুমি ক্যাপিলারি রাইজ, সেটা হচ্ছে কাঁচের তৈরি ক্যাপিলারি, সেটা জলের মধ্যে ডুবিয়ে তুমি ক্যাপিলারি রাইজটাকে দেখতে চাও, তখন আবার ধরে নিতে বলে যে থিটাটা মোরাললেস 0 ডিগ্রির কাছাকাছি, মানে খুব কম, মানে কস থিটাকে 1 ধরে নিয়ে তোমাকে জাস্ট এগোতে বলে। সেখান থেকে তুমি ক্যাপিলারি রাইজ যেটা, সেই ফর্মুলাটা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এবারে সারফেস টেনশন ডিটারমিনেশন ক্যাপিলারি রাইজ মেথডে করা যেতে পারে, আর স্টালাইগমোমিটার ইউজ করে হচ্ছে ড্রপ কাউন্ট বা ড্রপ নাম্বার মেথডে তুমি করতে পারো। আর টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ সারফেস টেনশন, তুমি জানো টেম্পারেচার বাড়ালে সারফেস টেনশনটা তোমার কমে যায়, এবং সেটা ইটোবস র্যামস এবং সিল ইকুয়েশন দিয়ে পেতে হয়। সেই ইকুয়েশনটাই হচ্ছে তোমার এইটা। আর এর ক্ষেত্রে একটা পার্টিকুলার টেম্পারেচার থাকে টিসি, যাকে বলে ক্রিটিক্যাল টেম্পারেচার। এই টিসিটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচার অ্যাট হুইচ সারফেস টেনশন ইকুয়াল টু তোমার 0 হয়ে যায়। আচ্ছা, এবার এক্সপেরিমেন্টালি দেখা যায় যে এই মোলার সারফেস টেনশন, এই যে গামা এমভি হোল টু দি পাওয়ার 2/3, একে বলা হচ্ছে মোলার সারফেস এনার্জি আর কি, মোলার সারফেস এনার্জি। সেটা যখন টি এর রেসপেক্টে তুমি প্লট করছো, একটা স্লোপ পাওয়া যাচ্ছে। এই স্লোপের যে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা না, এইটা অ্যারাউন্ড হচ্ছে 2.1 বেরোয়। হ্যাঁ, অবশ্যই মাইনাস, কিন্তু নেগেটিভ স্লোপ। আর সারফেস টেনশনটা 0 হয়ে যাচ্ছে কোথায় না, দেখো। আচ্ছা, একটুখানি বলি যে প্রথমে ইটোফাস এবং র্যামসে তারা বলেছিলেন যে সারফেস টেনশনটা 0 হবে ক্রিটিক্যাল টেম্পারেচারে। পরবর্তীকালে সিল যেটা দেখালেন, সেটা হচ্ছে যে সারফেস টেনশনটা 0 হয়ে যায় ওই ক্রিটিক্যাল টেম্পারেচার 6 ডিগ্রি সেন্টিগ্রেড আগেই আর কি। হ্যাঁ, সেই জন্য ওভারঅল যে ইকুয়েশনটা, সেটা হচ্ছে ইটোফাস র্যামস এবং সিল ইকুয়েশন, এবং সেটাকে তুমি গ্রাফিক্যালি প্লট করো, তাহলে দেখো এইটা যদি টিসি হয়, তার 6 ডিগ্রি সেন্টিগ্রেড আগেই কিন্তু সারফেস টেনশন 0 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে কতগুলো ইনফরমেশন থাকে, বেশ কতগুলো ফর্মুলা এখানে আমি ইউজ করেছি আর কি। এক হচ্ছে এই টেম্পারেচার ডিপেন্ডেন্ট ফর্মুলা আমি ইউজ করছি, ক্যাপিলারি রাইজ মেথডে তুমি কি করে সারফেস টেনশন বের করবে, তারপরে যে স্টালাগমোমিটার ইউজ করে তুমি জাস্ট রিলেটিভ সারফেস টেনশন অফ এ আননোন লিকুইড তুমি কেমন করে বের করবে, তারপরে হচ্ছে ক্যাপিলারি রাইজের ফর্মুলাটাকে, নিউমেরিক্যাল প্রবলেম, ভেপার প্রেশার উপরে কার্ভ সারফেস, হ্যাঁ, সেখান থেকে তোমার কেলভিন ইকুয়েশন, সেগুলোকে দেখা, এক্সেস প্রেশারের এক্সপ্রেশন দেখা বিভিন্ন সিচুয়েশনে আর কি, ওয়ার্ক অফ অ্যাডেশন, ওয়ার্ক অফ কোয়েশন বোঝা, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল এবং কন্ডিশন অফ স্প্রেডিং বোঝা, তারপরে সারফেস টেনশন, সারফেস এনার্জি ইত্যাদিগুলোকে বোঝা, লিকুইড স্টেটের নর্মাল মানে আর ভেপার প্রেশার বোঝা, ইন্টারনাল প্রেশার বোঝা, আর করসপন্ডিং লিকুইড ফেজের যে বেশ কিছু কিছু প্রপার্টি, এইগুলো নিয়ে আলোচনা করা। তাহলে এইটা হচ্ছে সারফেস টেনশন। আমি যে পার্টটা, সেই পার্টটাতে যে ইম্পর্টেন্ট ইকুয়েশনগুলো লাগে, সেই ইকুয়েশনগুলো আমি তোমাকে এখানে সামারাইজ করে দিলাম। এইটা ওই যে বলছো না যে আগের দিনই তো বলছিলে যে গেটের যে নতুন সিলেবাস, তাতে নাকি সারফেস টেনশনটা ঢুকেছে নাকি, একটা বললে না? তাহলে যদি ঢোকে, তাহলে তার মতো করে তো এরকম প্রবলেম পড়তে পারে, সেইটা একটু দেখে নেবে। নেটের জন্য এই পার্টটা সিলেবাসে নাই, সারফেস টেনশন পার্টটা, কিন্তু অন্যান্য পরীক্ষার জন্য যেটা কাজে লাগতে পারে। আমি তোমাকে এই 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 যে এটা মানে পিডিএফটা তোমাকে পাঠিয়ে দেবো। তুমি জাস্ট, আমি ইচ্ছা করি অনেক অনেক ফাঁক টাক রেখেছি, মানে আমি ভেবেছিলাম যে সময় যদি বেশি থাকে, তাহলে সেই মতো করে আমি এই জায়গাগুলো যা যা দরকার আর কি, আমি ঠিক ঠিক লিখে টিকে দেবো আর কি। কিন্তু ঠিক আছে, অতটা প্রয়োজন নেই। তুমি যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ে থাকে, নিজের একটু দেখে টেকে দেবে, কিছু প্রবলেম সলভ করলে অটোমেটিক্যালি হয়ে যাবে। হ্যাঁ, দেখো আমাদের মোটামুটি পড়ানো যতখানি দরকার ছিল, আমার মনে হচ্ছে সেটা আমরা শেষ করলাম। এবারে এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ গুলো কালকে আমি সাপ্লাই করে দেবো, যেখানে কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ গুলো সলভ করে মানে ডিটেল সলিউশন লেখা থাকবে, তুমি ভালো করে পড়ে নেবে। পড়ে নিয়ে তারপর আমি পরীক্ষার ডেটটা দেবো। 2-1 দিন সময় নাও, সময় নিয়ে ভালো করে রেডি করে ফেলো। হ্যাঁ, দরকার হলে আমি তো মোটামুটি নেট গেটে যে কোশ্চেনগুলো পড়েছে যতখানি আমরা জোগাড় করতে পেরেছি,
দিয়েছি। আর এছাড়াও যদি আরো কিছু কোশ্চেন্স থাকে তাহলে সেই কোশ্চেনগুলো আমাকে পাঠিয়ে দেবে, আমরা কোনো একটা সময় বা নেক্সট ক্লাসে ওইগুলো একটুখানি ডিসকাস করে দেবো। বা যদি নেক্সট ক্লাসে কিন্তু রুটিনে তোমার অন্য ক্লাস অন্য কিছু একটা আলোচনা করার কথা আছে, আমি রুটিনটা ফলো করে করব, সপ্তাহের মাঝে দরকার হলে আমি ওটাকে ডিটেলে লিখে তোমাকে পাঠিয়ে দেবো। আর কিছু বলার আছে?